বলবেন, শুরু করুন। আমার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা ছিল। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? জি, আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন, ওকে। তো আমার যতটুকু মনে আছে ছোটবেলা আমি সেটুকু বলতেছি। তো এরকম রাজারবাগে ক্যান্টিন চালাতো, লন্ডি, এগুলো সব লিজের মাধ্যমে চালাতো আমার বাবা। আচ্ছা, আমি যতটুকু আমার মার থেকে শুনেছি যে তখন বরিশালের একটা লোকের সাথে তার একটা বিবাদ সৃষ্টি হয়। তো সেই দিক থেকে আমার বাবা একটা ট্র্যাপে পড়ে আর্থিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হয় এবং আমাদের আগের আর্থিক অবস্থাটা খুবই ভালো ছিল। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রামের কেউ যদি আমাদের বাসায় যেত তাহলে বলতো যে এটা রুহুল আমিনের বাসা না, রাজপ্রাসাদ, অর্থাৎ মানে এরকম ভাবে আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু বর্তমানে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তো ওই ঋণগ্রস্ত হওয়ার পরে, ঋণ দিতে পরে ধীরে ধীরে তো আমার বাবা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, আমাদের ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। তো আমার যেটুকু মনে আছে, আমার নানার বাড়িতে ছিলাম, আমি অনেক ছোট, আমি আর আমার আম্মু ছিলাম তখন। ওইখানে আমার বাবা আমার আম্মুর সাথে কিছু কথা বলে চলে গেছে। কি কথা বলে চলে গেছে? সম্ভবত তারা বিদায় নিয়ে গেছে কিনা, কিংবা আমার বাবার কাছে, মানে সেই কথাটা আমি জানি না, মানে যেহেতু আমি ছোট ছিলাম। মানে আপনি কনফিউজ? যে আমি পরবর্তীতে আসলে কি, মানে ঘটনাটা কি, মানে পরবর্তী সেই যে আমার বাবা চলে গেল, এরপর আসেননি? এরপরে আর খবর নাই। ও, আপনি দেখলেন যে এরকম কথাবার্তা বলে চলে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে। তারপর ওইখান থেকে আমার বাবা আমাকে কোলে নিল, কোলে নিয়ে একটু কাঁদলো, ঠিক আছে। তো তখন আমি ছোট, আমি কিছু বুঝি নাই যে আসলে কি হচ্ছে এটা। ওকে। তো আমি চলে আসলাম, আমরা, আমার আম্মু। তো তারপরে থেকে আমরা নানুর বাড়িতে থাকি। প্রায় ভালোই কিছুদিন থাকার পরে তখন আমার মা আবার আমাদের বাড়িতে চলে আসে। ওকে। তো এখন আমাদের বাড়িতে তখন এমন একটা পরিস্থিতি, আমার চাচাও তখন ছোট, আমার দাদাও মারা যায়, অর্থাৎ ফ্যামিলিটা এমন ভাবে আর্থিকভাবে আমরা মানে ক্ষতিগ্রস্ত যে কেউ ফ্যামিলিতে দাঁড়ানোর মতো কেউ নাই। তখন আমার চাচা টুকটাক একটা কাজ করতো, সেটা নিয়ে চলতাম আমরা। তো আমার চাচা কয়দিন চালাবে, সেও তো ছোট, তারও ভবিষ্যৎ আছে, এরকম ভাইবা তখন এক্সট্রা সময় আমাদের আলাদা করে দেয়। তখন আমার আম্মু কি করবে, আমরা তো ছোট, ওই যে আমাদের ওইখানে চরকায় সুতা উঠায়, তো আমার আম্মু রাত জেগে জেগে সেই সুতা উঠাইতো, রাতে দিনে পরিশ্রম করে সেটা আমাদের খাওয়াতো। তখন একটা সময় আমার আম্মু দেখলো যে আমাদের পড়াশোনার প্রয়োজন। তো তখন আমাদের আর্থিক অবস্থা ভালো না, তখন আমার আম্মু সিদ্ধান্ত নিল যে আমাদের ইতিমখানায় দিবে। তো তখন ইতিমখানায় গেলাম, যা সব কিছু ঠিকঠাক, কিন্তু আমি মাপে বড় হয়ে যাই, লম্বায়। আচ্ছা আচ্ছা। তখন আমাকে তারা সিলেক্ট করে না, না করলে তখন ওইখানকার একটা ম্যাডাম ছিল, তিনি খুব ভালো ছিল, তাকে বুঝায় বলানোর পরে যে এরকম আমাদের খুবই সমস্যার সম্মুখীন, কোনো ওয়ে নাই, তখন সে একটা বুদ্ধি দিল যে আপনার তার একটা ছেলে আছে, তাকে দেখায় ওকে ভর্তি করে দেন, আর আমি তো এখানে আছি, সেটা আমি ম্যানেজ করে দেবো। তো তার পরের বার যখন লোক নেয় তখন আমার ছোট ভাইকে দেখায় আমাকে ভর্তি করায় দেয়। তো আমাকে ভর্তি করানোর পরে বছরখানেক পরে আমার ছোট ভাইকে ইতিমখানায় দেয়। তো এখানে আবার অনেক নির্যাতন করতো, মানে শারীরিকভাবে মারতো, যারা বড় ভাই তারা মারধর করতো, এমনি একটা জিনিস ধরে মারতো, কিংবা এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতাম। তারপর আমার ছোট ভাইটাকে প্রচুর মারতো, হাফিজুল নামে একটা ছেলে ছিল, সে আমার ছোট ভাইকে সবসময় কোলে নিয়ে ঘুরতো আর মারতো, এমনি মারতো, মানে কোনো কারণ নাই। তো একটা সময় আমার ছোট ভাই আর অত মার সহ্য করতে পারে না, পরে একদম চলে আসে, চলে আসার পরে ওকে বাড়িতে ভর্তি করে দেয়, কিন্তু আমি ইতিমখানায় থাকি। তো ঘটনার এক পর্যায়ে আমার বাবার এতদিন কিন্তু কোনো খোঁজ খবর নাই। 2006-এর দিকে সম্ভবত আমার বাবার হঠাৎ খবর বের হয়। আমার বাবা আমার ফুবুর বাসায় 3টা চিঠি পাঠায় এবং ওইখানে একটা নাম্বার দিয়ে দেয়, যে এই নাম্বারে যে কোনো নাম্বার থেকে মিস কল দিয়ে অথবা ফোন দিয়ে বলতে যে সিরাজগঞ্জ থেকে ফোন দিয়েছে, তাই বুঝবে। আচ্ছা। তখন আমার আম্মু, আমার চাচা, আমার দাদি সবাই সিরাজগঞ্জ আসি, শহরের মধ্যে। শহরের মধ্যে আসার পর একটা ফ্যাক্সের দোকান থেকে আমরা কথা বলি আমার বাবার সাথে। তো বাবার সাথে কথা বলে তখন সেই নাম্বারটা আমি রাইখা দিই। তো রাইখা দিই, ওইখানে বাবার সাথে ভালোই কথাবার্তা হয়, কিরকম আছে, কান্নাকাটি, সবাই এতদিন পরে একটা যোগাযোগ হইলো। তো তারপর আমি তো ইতিমখানায় থাকি, এদিকে আমাকে মারে, আমার সহ্য হয় না। তো তখন আর ভালো লাগলো না। এদিকে আমার খালার বাড়ি ছিল আবার মাসুমপুর। আমার খালা আমাকে ওইখানে প্রাইভেট পড়াইতো, এমনি পড়াইতো, কিংবা অনেক সময় খাবার আছে খাবার দিত, খালা অনেক হেল্প করতো, টাকা দিত। তো আমার খালু সিরাজগঞ্জে একটা বেকারিতে হেডমিস্ত্রি ছিল। আচ্ছা আচ্ছা। এখন আমার আব্বু আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে বলতো তোর বাবা থাকতে তুই ইতিমখানায় থাকবি কেন। তো আমি জিনিসটা ভাবতাম যে আসলে তো আমার বাবা থাকতে আমি ইতিমখানায় থাকবো কেন, আর এখানে তো সবাই মারে আমাকে। আমার বাবা আমাকে স্বপ্ন দেখাইতো যে ওখানে নিয়ে আমাকে পড়াশোনা করাবে। তখন আমি একবার সিদ্ধান্ত নেই যে আমি চলে যাব সিলেট। আচ্ছা। মানে আমার বাবা তখন সিলেট থাকে আর কি। তখন সিদ্ধান্ত নিয়ে এরকম, কিন্তু আমি জানি যে আমার আম্মুকে যদি কথাটা বলি, আমার আম্মু আমার আব্বুর কাছে যাইতে দিবে না, পলায়া যাব, এখন টাকা নাই। পরে আমার খালা আমাকে টাকা দিছিল, তো সেই টাকাটা নিয়ে সিরাজগঞ্জ কড্ডার মোড় স্টেশন আছে, শহীদ মনসুর আলী যে স্টেশনটাকে বলে, ওই স্টেশনে যাই। তখন ওইখান থেকে বলে যে আজকে ট্রেন নাই, কার ভোরে ট্রেন আছে। তো আমার আম্মু কিন্তু সব কিছুই জানে না, আমি যে স্টেশনে আছি। তখন আপনার বয়স কত? তখন আমি ক্লাস 7-এ পড়ি। এই সময় আপনার চিন্তা ভাবনা হয়েছে আপনি বাইরে চলে যাবেন, মানে আমার বাবার কাছে যাবো। আমার বাবা আমাকে, মানে ইতিমখানা, মানে যে নির্যাতনটা, সেই নির্যাতনটা আমি। বাবা কোথায় থাকে আপনি জানতেন? হ্যাঁ জানতাম। বাবা আসলে কোথায় ছিল? এই পারিবারিক থেকে ডিটাচড হয়ে আসলে সে সিলেট ছিল। কেন থাকতো ওখানে?
সে ওইখানে পরবর্তীতে নাকি বিয়ে করছে। এটা আপনি পরবর্তীতে জেনেছেন? মানে হ্যাঁ, মানে ওই যে আপনার 95-96 দিকে চলে যায়, আর 2007 সালে তার খবর পাই আমরা। মানে এর মধ্যে কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর না, একদম। পরে আপনারা জানতে পারেন যে সে বিয়ে করেছে? জি, পরে জানতে পারি। ওকে। তো তারপরে আমি ওইখানে কি করি, রাতে একটা মসজিদে কাটাই, শীতের দিন চট গায়ে দিয়ে শুয়ে থাকি। সত্যি সত্যি বের হয়ে গেলেন? জি, আমি সত্যি সত্যি আমার আম্মুকে না জানায়, মানে আমি জানি আমার আম্মু আমাকে যেতে দিবে না। আচ্ছা। তো পরে আমি মসজিদে এরকম রাত্রে কাটাই, পরে নামাজ পড়ার পরে মোনাজাত ধরেছি, সেই মুহূর্তে ট্রেনের হুইসেল দিছে, পরে মোনাজাতটা ধরে আমি দৌড় দিয়ে এসে ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পরে আমি কমলাপুরে আসি, আমার কাছে আর টাকা নাই। তখন আমার আব্বুকে একটা মিস কল দিয়ে আমার আব্বু আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমাকে তখন বলতেছে আমার ফুফাতো ভাই একটা মাদার টেক থাকতো, ওনার কাছে যাইতে, যে ওইখানে গেলে টাকা দিয়ে দেবে। পরে ওইখানে গেলাম, উনি আমাকে 250 টাকা দিল। তখন আমি জয়ন্তী এক্সপ্রেসে সিলেট চলে গেলাম। ওকে। এর মধ্যে কিন্তু সেই যে ছোটবেলা আমার বাবাকে দেখছি, তার মধ্যে আর দেখি নেই। তারপরে আমার বাবা কুলাউড়া স্টেশন থেকে আমাকে নিয়ে যায়, রিসিভ করে যায়। মানে আপনার বাবা জানতো যে আপনি ওখানে যাচ্ছেন? হ্যাঁ, আমার বাবা কিন্তু বলেই যে, মানে আমার বাবাই তো জিনিসটা বলতেছে আমাকে, তুই আমার কাছে চলে, তোকে আমি পড়াশোনা করাবো। মানে আমার বাবার প্রলোভনে আমি যাচ্ছি। ওকে। তো আমার বাবা নিতে আসছে, পরে সিলেট ওইখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে সবাই খুব ভালোবাসলো, মানে সিলেটি ভাষা, যে কিতারে বা ভালো আছো নি, জি ভালো আছি, এরকম। ওখানকার মেম্বার টেম্বার সবাই খুব ভালোবাসতো আমাকে। আমি নামাজ পড়তাম তো, ওখানকার সবাই আমাকে আদর টাদর করলো। এভাবে চলতে থাকলো। তার কিছুদিন পরে আমাকে আমার বাবা মাদ্রাসায় ভর্তি করে দেয়। মানে আমার বাবার নাকি স্বপ্ন ছিল আমাকে মানে মৌলানা কিংবা এরকম কিছু বানাবে, কিন্তু আমাকে ভর্তি করে দিল দাখিল মাদ্রাসায়। তো আমি স্টুডেন্ট আল্লাহর রহমতে ভালোই ছিলাম, একদম খারাপ ছিলাম না। তো ওই মাদ্রাসায় সব সাবজেক্টই পারতাম আমি, বাংলা, ইংলিশ, শুধু যে আরবি একটা গ্রামার সাবজেক্ট ছিল, সেই গ্রামারটা আমি পারতাম না। এর জন্য মাঝে মধ্যে মার খেতাম। তো একদিন হুজুর আবার প্রচুর পরিমাণে মারে। তো তারপর সিদ্ধান্ত নিলাম এটা তো আসলে আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি পারতেছি না। তখন আমার বাবাকে আমি বললাম যে আমাকে স্কুলে ভর্তি করে দেন। তখন আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেয়। তখন আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ অনলি আমি 6 মাস সময় পেয়েছিলাম। সেই 6 মাসের মধ্যে 72 জন স্টুডেন্টের মধ্যে আমার 7 রোল হয়েছিল। তারপরে ক্লাস 9 উঠি, রেজিস্ট্রেশন ফিউচার মধ্যে সবই করি। তখন আমার মানে বাবার সাথে একটু মনোমালিন্য হয়। মনোমালিন্য হইলে তখন আমি আবার ব্যাক করে আসি আমাদের সিরাজগঞ্জ। এর মধ্যে আবার আমার 2 বছরের মতো পড়াশোনা গ্যাপ যায়। তখন আমার চাচা একদিন বুঝাচ্ছে যে তুমি এক কাজ করো, যেহেতু উচ্চলম্ব হয়েছো, তুমি এসএসসি পাসটা করো, হয়তো ডিফেন্সে চাকরি পাবা। আমার মাকেও বললো। তখন ভাবলাম যে না, এটা তো কথা খারাপ বলেনি আমার চাচা। তখন আমি পড়াশোনা আবার শুরু করলাম। কিন্তু এর মধ্যে আমরা যে পড়াশোনা করছি সেটা কাজ করে, তাঁত শিল্প, যেটা ওই তাঁত শিল্পর কিছু কাজ আছে, সেই কাজগুলো করে আমরা 2 ভাই ফ্যামিলি চালাতাম, প্লাস পড়াশোনা করতাম আমরা। তো ওইখান থেকে এরকম করে এসএসসি পাসটা করলাম। তখন সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এসএসসি পাসটা করেছি, তাহলে ইন্টার পাসটাও করি, এরকম কাজ করে কষ্ট করে করি। তো কষ্ট করে ইন্টার পাসটাও করলাম। তখন গাজীপুরে আসি, আমার খালাতো বোন সেই দুলাভাই ট্রান্সফার হয় গাজীপুরে, সেই সুবাদে আসা হয়। আসলে 3-4 দিন ঘোরার পরে হঠাৎ করে আমি আবার একটু কম্পিউটার জানতাম, এসএসসি পরীক্ষার পরে কম্পিউটার শিখছিলাম। তো একটা দোকানে লেখা দেখি যে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। তো তাকে বললাম, সে আমাকে কম্পিউটারে বসালো, আমার কাজ দেখে বলল আপনি পারবেন। তো সেইখানে এট ফার্স্ট আমি 3000 টাকায় মাসিক স্যালারিতে কাজ নিই। আচ্ছা। 2 মাস পরে আমি বাড়িতে যাই। আবার 3-4 দিন থাকার পরে আমি আবার গাজীপুরে ব্যাক করার সময় আমাদের এখানে সয়দাবাদ নামক একটা স্টেশন আছে, রেল স্টেশন, ওখানে দাঁড়িয়ে আছি। একটা সিএনজিতে একটা ছেলে, তার সাথে 2টা মেয়ে, ছোট ছোট 2টা বাচ্চা আর একটা ছোট বাচ্চা ছেলে। আচ্ছা। তো তারপরে আমরা 2 জন ভাই কথা বলছিলাম, মানে অন্য একটা সেবা পরিচিত, যে মানে ট্রেনের শিডিউল ঠিক নাই, এটা সেটা এগুলো বলতেছিলাম। তো হঠাৎ করে সেই লোকটা এসে আমাদের সাথে কথা বলতেছে যে আসলে ঠিকই বলছেন ভাই। সিএনজির লোক? জি, মানে সিএনজি যে আসলো বলতেছে যে ঠিকই বলছেন ভাইয়া, বাংলাদেশের ট্রেনের শিডিউল ঠিক নাই। তিনি আমাদের সাথে একটা সময় ভালো মিশলো। তো মেশার পরে একটু পরে আমি সাইটে দাঁড়াইলাম, হঠাৎ ট্রেন আসলো। তখন সেই লোকটা আমাকে খুঁজে বের করে বলল যে ভাই একটু আমাকে হেল্প করবেন। আমি বললাম জি বলেন, কি হেল্প করতে পারি। তখন সে বলতেছে যে আমার একটা মেয়েকে যদি একটু কোলে নিয়ে ট্রেনে উঠাই দিতে আমার খুব হেল্প হইতো। মানে সে পুরুষ মানুষ একা, সাথে তার ওয়াইফ, 3টা মেয়ে আর একটা ছোট বাচ্চা ছেলে, তাহলে তার একটু উপকারের আমিও চাই। তখন আমি তাকে একটা বাচ্চাকে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি ট্রেনে উঠতে চাচ্ছি, কিন্তু উঠতে পারতেছি না। কিন্তু তার মধ্যে যে বড় মেয়েটা, সে আমার সাথে সাথে, আমি যেদিকে যাই সেও আমার পিছনে পিছনে যাচ্ছিল। তো আমি উঠাইতে পারতেছিলাম ট্রেনে। তো আমার তো ওইখানকে স্থানীয়, তখন আমি ট্রেনের ইটা ধরি, রডটা ধরে প্রথমে তার আম্মুকে উঠাই, তারপর বাচ্চাগুলোকে উঠাই, তারপরে সেই মেয়েটাকে উঠাই, তারপরই আমি উঠি। আমি ওঠার পরে সেই মেয়েটার বাবা ওঠে। আচ্ছা। মানে আমি সিস্টেমটা গুলো উঠলাম আর কি। তখন ট্রেন তো প্রচুর ভিড়, আমি জানি যে এখান থেকে কেউ সরতে পারবে না। তো তখন ট্রেন ছাড়লো, সামনে থেকে মেয়েটার মা বসে পড়লো, পিছনে মেয়েটার বাবাও বসে পড়লো।
আর ভাই বোনগুলো দুষ্টামি করতেছে। তো হঠাৎ মোবাইল দেখতেছে সেই মেয়েটা, মোবাইলের মধ্যে নববর্ষ কালে লেখা একটা পিক দেখতেছিলাম। তো আমি তাকে ধীরে বললাম যে এটা কি নববর্ষ উঠছেন? তো তখন আমার দিকে পিছনে তাকায় বললো হ্যাঁ। সেও খুব ভয় পাচ্ছিল, তার বাবা মা যেহেতু সাথে আছে। তো এখন আমি দেখতেছি সে ফেসবুক চালাচ্ছে। একটু পরে বললাম তুই ফেসবুক চালান? সে বললো হ্যাঁ। তারপর বললাম আপনার নামটা, মানে এদিকে আমি ভয়ও পাচ্ছি যে সে যদি বলে আমাকে ডিস্টার্ব করেন কেন, তাহলে এতগুলা ট্রেনের যাত্রীর মধ্যে আমি একটু অপমানিত হব। তো আমি বললাম যে আপনার নামটা কি? তখন সে বললো আমার নাম ইমু। ইমু ইমু ওকে। তো তখন এই মেয়েটা তো মূলত ওই যে ফ্যামিলিকে আপনি হেল্প করলেন সেই ফ্যামিলির একজন মেম্বার। জি, সেই ফ্যামিলির একজন মেম্বার। ওকে। তো এখন আমি তাকে বললাম যে বাহ অদ্ভুত তো। বলে মানে? বললাম আপনি ইমু আমি ইমন। তখন সে আমার দিকে তাকায় একটু মিষ্টি হাসলো। তখন আমার একটু ভালো লাগলো। তো এর মধ্যে পাশে থেকে একটা ছেলে আমাদের মাঝখানে ঢুকতে ছিল। তখন আমি কি করলাম, একটা মানে মোড়া দিলাম আর কি। তখন সে সাইডে চলে গিয়ে তখন আমাকে বুড়ি আঙ্গুল দিয়ে এরকম দেখালো যে ঠিক আছে চালিয়ে যান। মানে সেও ইয়াং ছিল তো, সে বুঝতে পারছে বিষয়টা। তো তারপর আমি তাকে ইশারা দিলাম। তখন দুজন আবার কথা বললাম একটু ধীরে ধীরে, আপনার আম্মু কি করে, আব্বু কি করে, এগুলো ধীরে ধীরে শুনলাম। মানে খুব সতর্কতার সহিত যে তার বাবা মা যেন না বোঝে। তো একটা পর্যায়ে তাকে আমি বলবো যে তাকে ফোন নাম্বারটা দিতে, কিন্তু ভয় পাচ্ছি যে যদি একবার শুধু বলে উত্তক্ত করি কেন কিংবা ডিস্টার্ব করি কেন। তো ধীরে বললাম একটা কথা বলবো, যদি আপনি মাইন্ড না করেন কিংবা মনে কিছু না নেন। ওকে। তখন সে বললো জি বলেন। আমি বললাম আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? তখন সে বলতেছে যে আসলে আমার ফোন নাম্বার মুখস্থ নাই। তখন আমার খুব খারাপ লাগলো যে এত সাহস নিয়ে বললাম আমি বিষয়টা, কিন্তু আমি ফোন নাম্বারটা পেলাম না। তখন আমি আবার একটু সাহস নিলাম যে দেখি অন্যভাবে আগানো যায় কিনা। তখন তাকে বললাম এক কাজ করেন, আপনার ফোন থেকে আমাকে একটা ফোন দেন। তখন সে কিছু বললো না। আবার বললাম দেন না একটু। তখন সে তার আমার নাম্বারটা তার ফোনে উঠালো। উঠানোর পরে তাকে বললাম ফোন দেন না, তো ফোন দিচ্ছে না। তখন আমি দেখলাম ফোন নাম্বারটা নিতে হবে, কারণ তার ফোন নাম্বারটা তো আমার কাছে নাই, আমারটা তার কাছে আছে। তখন তাকে বললাম এক কাজ করেন, আপনার ফোন থেকে আপনার ফেসবুক আইডিতে আমাকে SMS করেন। তো সেটাই করলো। তখন আমার এক জায়গায় দুই পাখি মরে গেল, তার ফেসবুক আইডিটাও পেলাম, আমি ফোন নাম্বারটাও পেলাম। তো ট্রেন যাচ্ছে, তার চুলগুলো মাঝে মধ্যে দুলতেছে, মানে আমার মুখে এসে লাগতেছে। এক সময় এরকম একটা সময় গাজীপুরে চলে আসি জয়দেবপুর স্টেশনে। আচ্ছা। অর্থাৎ সেখানে আমার যাত্রা বিরতি, কিন্তু তারা চলে আসবে বিমানবন্দর পর্যন্ত। তো যখন আমি চলে আসব সেই সময়টা আমার মানে ভিতর থেকে যেন কেমন একটা ফিল হইতেছিল যে এত রাস্তা আসলাম, মানে নামতে মন চাইতেছিল না আমার, কিন্তু নামতে তো হবে যেহেতু চিনি না জানি না। তারপর আমি জয়দেবপুর স্টেশনে নেমে যাই, ওরা এয়ারপোর্টের দিকে চলে যায়। নামার পরে আমি বাসায় আসি। বাসায় আসার পরেও আমার ভিতরে জানি মানে তাকে ফিল হইতেছিল। তারপরে আমি বাসায় আসার পরে তাকে ফিল করতেছিলাম, মানে ভালো লাগছিল যে বিষয়গুলো। তো সকাল হলো, গেলাম সকালে কাজের ফাঁকে সময় ফেসবুকে ঢুকি, তাকে আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই প্লাস SMS করি, হাই ইমু হাউ আর ইউ, এটা পাঠাই দেই। কিন্তু সে 3 দিন পরে ফেসবুক খোলে আর কি। তো যাই হোক, আমিও ফোনটা তাকে 3 দিন পরে দিই। 3 দিনের মধ্যে আর কোনো ফোন দেই না। 3 দিন পরে ফোন দেওয়ার পরে ফার্স্ট টাইম সে ফোন রিসিভ করে না। পরে 3টার দিকে সে ফোনটা আমাকে ব্যাক করে। কে বলছিলেন? তখন আমি বলছিলাম দেখেন তো আপনি চিনতে পারেন কিনা। তখন সে ডাইরেক্ট বলে আপনি ট্রেনের সেই ভাইয়াটা? আমি বললাম জি। কেমন আছেন? ভালো আছেন? আমি বললাম ভালো আছি। প্রায় 5 মিনিটের মতো কথা হলো। মানে সে কোচিং এ যায়, তো কোচিংটা চলে আসে, এর জন্য সে ফোনটা রেখে দিল। বললাম পরে কথা বলবো, বাই, এই কথা বলে রেখে দিছে। তো সেদিন আর কোনো কথা হলো না। তারপরের দিন এরকম 4-5 মিনিট কথা হলো, দুজন হালকা পাতলা জানার চেষ্টা করি। তো প্রায় 10-12 দিন পরে আমি তাকে বললাম যে আসলে দেখেন আমি কোনো কিছু লুকাতে পারি না, আর আমি যা বলি সত্য বলি, সবসময় আমার বলতে ভালো লাগে। তো আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। আসলে আমি ফার্স্টের দিন থেকে আমি আপনার মনে হয় প্রেমে পড়ে গেছি। মানে আমার কোনো কিছু ভালো লাগে না, আপনার সাথে সবসময় কথা বলতে মন চায়, এক কথায় আমি আপনাকে ভালোবাসি। তখন সে আমাকে বলতেছে যে দেখেন ভাইয়া, আপনি যদি আমার লাইফে ফ্রেন্ডলি থাকতে পারেন তাহলে থাকেন, খুব ভালো, আর যদি না থাকতে পারেন আমার কিছু করার নাই। আমার একটু খারাপ লাগলো, কি বলে এটা সম্ভব না। আর এমন ভাবে বললো যে মনে আসলে জীবনে হবেই না, মানে এরকম একটা ফিল হইতেছিল। তারপর আবার কথা চালায় যায়, আবার 10-15 দিন আমি কথা বলি। কথা বলার পর আবার তাকে আমি বোঝানোর চেষ্টা করি বিভিন্ন দিক দিয়ে যে দেখো আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তার সেম কথা। একটা সময় আমি বলি মনে মনে ভাবি না থাক, সে যেহেতু চাচ্ছে না বাদ দিই। আমি প্রায় 1 সপ্তাহ 15 দিনের মতো আমি ফোন দিই না তাকে। ঘটনা হচ্ছে রোজার ঈদের পরে এখন কুরবানি ঈদ চলে আসলো। তার 10-12 দিন আগে সে আমাকে ফোন দিল, কি খবর ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ। তো বাড়িতে যাবেন না?
তার দেশের বাড়ি যেহেতু সিরাজগঞ্জ, আমারও সিরাজগঞ্জ। তো বললাম জি যাবো। তখন সে বলতেছে যে কবে যাবেন? আমি বললাম আমি সাধারণত যেহেতু জব করি আমি 2-3 দিন আগে যাব। তখন সে বলতেছে আমরা তো 2-1 দিনের মধ্যে চলে যাব। তো ভালোই যাবো, কারণ চলেন আপনি আমাদের সাথে যাবেন। আমি বললাম যে না আসলে আমি যেহেতু জব করি আমার যাওয়া যাবে না। তো সে আমাকে বুঝালো, কথা বললাম, মানে এত সুন্দর যে আসলে মনে হয় প্রেমিক প্রেমিকা কথা বলতেছি। তার কথার মধ্যে এরকম একটা স্পষ্ট ভাব। তো সে ঈদের 7 দিন আগে বাসায় চলে যায়, কিন্তু সে যেদিন যায় সেদিনই আমার মনটা ছটফট করতে থাকে। তো আমার যে বস, আমি তাকে বললাম ভাইয়া আমি তো বাসায় চলে যাবো, আমার ভালো লাগতেছে না। সে বলছে এত তাড়াতাড়ি যাবেন? বললাম জি ভাইয়া। সে বলে আচ্ছা ঠিক আছে যান, কোনো সমস্যা নেই। তারপরের দিনই আমি চলে যাই বাসায়। বিকালে ট্রেনে যাই, বাসায় যাইতে যাইতে সন্ধ্যা হয়। আচ্ছা, সন্ধ্যা হলে তখন আমার মাকে আমি বললাম যে একটু কথা বলে, ভালো মন্দ কথা বলে মাকে বললাম মা আমি একটু শহর থেকে আসি। আমার মা বললো যে কি পাগলের মতো কথা বলিস, জার্নি করে আসছিস, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া কর, কালকে যাস। আমি বললাম আমার খুব আর্জেন্ট একটা দরকার আছে। পরে বললো ঠিক আছে যা বাবা, তাড়াতাড়ি আসিস। তো সেই যে কিন্তু ট্রেনের মধ্যে দেখা, আর এর মধ্যে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, শুধু জাস্ট ফোনে কথা। তো মানে আমরা তো ফোনে কথা বলে গেছি যে আমরা দেখা করব, মানে কিন্তু দূরে থেকে, কাছে থেকে না, মানে রাস্তার এপার ওপার, ওর বাসার ওইখান থেকে দেখবো। আমি চলে যাই সিরাজগঞ্জ রেলগেট, আমি আর আমার একটা ফ্রেন্ড জাহিদ। ওকে, রিক্সা নিয়ে ছুটলাম তাদের বাসার ওইখানে। বাসার সামনে যাওয়ার পরে ফোন দিলাম যে আচ্ছা কোনটা বাসা? সে বললো যে এই যে দোতলা বাসাটা। আমাকে বললো যে এই বাসা। তো সে বললাম বারান্দায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে আমি দেখতে পাইছি তোমাকে। তো সে বললো আপনি কোথায়? আমি বললাম যে এইখানে যে একটা পুল আছে আমি এখানে। তো তখন আমরা দেখতেছি আর ফোনে কথা বলতেছি দুজন, খুব ভালো লাগতেছে যে না অনেকদিন পরে দেখছি। তো এরকম কথা বলতে বলতে প্রায় ঘন্টাখানিক ওখানে থাকার পরে আবার চলে আসি, ব্যাক করি। পরের দিন আবার ফোন দিছে, কি খবর? সকালে ফোন দিছে আজকে আর দেখা করবেন না? বললাম হ্যাঁ ঠিক আছে আসবো। পরের দিনে সন্ধ্যাবেলা যাই, তো আমাকে সে বলছিল যে কিছু গান আর কি কালেকশন, ঈদের জন্য নতুন গান আছে সেগুলো একটু নিয়ে যেতে। আমি গানগুলো কালেকশন করে নিয়ে যাই। তো সে বাসার দোতলায়, আমি হচ্ছে তার বাসার নিচতলায়। তার বাসার নিচতলায় মার্কেট আছে। ওকে, তো আমি মার্কেটের নিচতলায়, সে হচ্ছে দোতলায়। দুজন ব্লুটুথ দিয়ে গান ট্রান্সফার করতেছি আর কথা বলতেছি। সে তার কিছু পিকচার আমাকে দিচ্ছে, তার গান গাওয়া গুলো, তার কণ্ঠটা অনেক ভালো, তো অনেক সুন্দর গান গায়। ওর কিছু গান আমাকে দিচ্ছিল। তো এরকম করে সেদিনও এরকম কথা বলা শেষ। তো ঈদের আগের দিন সে আমাকে বলতেছে আপনি কি কালকে ফ্রি আছেন? আমি বললাম তোমার জন্য আমি অলওয়েজ ফ্রি। তাই নাকি? বললাম হ্যাঁ। তো কুরবানি ঈদ, সবাই যেহেতু গরু টরু কাটতে হয়, নামাজটা পড়েই আমি আর আমার একটা ফ্রেন্ড বললাম যে চলো যাই। তখন বাইক নিয়ে চলে গেলাম আমরা শহরের মধ্যে, মানে ওর সাথে কন্ট্যাক্ট করে আর কি। তো ও তো রাস্তার ধারে ওদের বাসা, মানে রাস্তার পাশে দাঁড়ায় আছে। ধরেন পিছন দিক থেকে আমি আসতেছি, তাহলে তোর পিছনে চুল দেখা যাচ্ছে, ওকে তো মুখটা দেখা যাচ্ছে না। আমরা বাইক নিয়ে যাচ্ছি, তোকে ফোন দিয়ে বললাম কি ব্যাপার, তুমি কি চুল দেখাবা না মুখটা দেখাবা? তখন ও ঘুরলো, তখন আর মুখটা দেখলাম। খুব সুন্দর লাগতেছে তোমাকে। তখন বলতেছে থ্যাংক ইউ। তখন বিপরীত দিক থেকে আবার বললাম যে তুমি এদিকে ঘোরো। তো এরকম 4টা রাউন্ড দিয়ে ওকে আমি দেখলাম। দেখার পরে চলে আসলাম। ঈদের দিনে এই পর্যন্তই হইল। তো ঈদের পরের দিন সে আমাকে 3টার দিকে একটা SMS করে, তুমি কি আসতে পারবা? কিন্তু ভাই এখানে আরেকটা কথা বলি, আমাদের কিন্তু এখনো ফ্রেন্ডলি চলতেছে, মানে সে আমাকে ফ্রেন্ডলি বলতে, কিন্তু এমন একটা ভাব যে আসলে মনে আমরা রিলেশনে জড়ায় গেছি। ওকে, তো ঈদের পরের দিন 3টার দিকে আমাকে একটা SMS করছে, তুমি কি এখন ক্লোজারে আসতে পারবা? মানে আমাদের সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট যেটাকে বলে। ওকে, আমি তখন ঘুমিয়েছিলাম। মেয়েদের বাড়িটা এখন কোথায় ছিল? শহরের মধ্যে, সিরাজগঞ্জ শহরের মধ্যে। ওকে, 3:30টার দিকে ঘুম থেকে উঠে মেসেজটা দেখে আমি সাথে সাথে রেডি হয়ে বের হয়ে পড়ি। বের হওয়ার পরে তাকে ফোন দেয়, কিন্তু সে ফোন রিসিভ করে না। একটা সিএনজি রিজার্ভ করে ক্লোজারে চলে যাই। তখন সে আমাকে ফোন দেয়, সে ফোনটা লুকায় ইউজ করতো, এর জন্য মানে সবসময় ফোন রিসিভ করতে পারতো না। তো পরে আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে আসলে আমি তো আন্টির বাসায় চলে আসছি, মানে ওর হার্ড পয়েন্টের একটু পাশে ওর আন্টির বাসা, আব্বু আম্মু নিয়ে আসছে, তুমি তো আসতে দেরি করছো। এর মধ্যে আমাদের সম্ভবত তুমি আমি চলে আসি আর কি, মানে আপনি থেকে। তো তুমি আমাদের বাসার সামনে যাও, আমি তোমার সাথে দেখা করব, তারপরে তুমি যাবে। আমি বললাম না আমি বাসায় চলে যাই। সে আমাকে এমন ভাবে বলতেছিল তুমি আমার সাথে দেখা করবা তারপরে বাসায় যাবা, মানে একটা অধিকার খাটায় যে কথাটা বলে। তখন আমি চিন্তা করলাম যে একটা মানুষ অবশ্যই ভালো না বাসলে এরকম অধিকার খাটায় কথা বলতে পারে না। তখন আমি তার বাসার সামনে একটা রিক্সা নিয়ে চলে যাই, দাঁড়ায় থাকি। সে আধা ঘন্টা পরে আসে, তার সাথে দেখা হয়, কথা হয়। এগুলো কিন্তু একদম পার্সোনালি কোনো দেখা হয় নাই, শুধু দূরে থেকে। তারপরে চলে আসি। বাসায় চলে আসার পরে তার 2 দিন পরে সে পাবনা যায়, তার একটা আঙ্কেলের বাসায়। ওইখানে যাওয়ার পরে তার ভাবনাটা হারায় ফেলে, মানে আমার প্রতি থেকে। আমি ফোন দিই, তার ফোন ওয়েটিং পাই, সে রিসিভ করে না, এরকম। তো হঠাৎ ফোন রিসিভ করলো, কি ব্যাপার তোমার কি অবস্থা, তুমি ফোন রিসিভ করো না, ফোন ওয়েটিং পাই, কিন্তু আমাকে ফোন দাও না। তোমাকে ফোন দেবো কেন? স্ট্রেট। আমি অবাক, কি ব্যাপার, কি হইলো, তুমি এগুলো বলো কেন? কিছু হয় নাই, তোমাকে ফোন দিতে পারবো না, এবারে ফোনটা কেটে দিল।
আমি চিন্তা করলাম বিষয়টা কি, আসলে আমি নিজের সাথে মানাইতে পারতেছিলাম না যে এত ভালো রিলেশন, ভালোভাবে কথা বলতেছি, এরকম করে কেন। তো পাবনা আবার একদিন ফোন দিলাম, সেদিনও সেরকম আমার সাথে আচরণ করলো। আচ্ছা। করার পরে আমার মনে খুব কষ্ট চাপলো। তখন আমি, আমাদের এখানে একটা সমিল আছে, আমি আমার ফ্রেন্ড বসে আমি খুব প্রচন্ড কান্না করতেছি, দোস্ত মেয়েরা কি এরকমই হয় যে এই ভালো এই খারাপ, এত সুন্দর কথা বলার পরে এখন আমার সাথে এরকম একটা ভাব করতেছে। তখন ও বলতেছে তুমি তো পাগল। আমি বললাম আমি পাগল হবে কেন? পাগল না হলো কি তোমাকে বলছে তোমাকে লাভ করে? আমি বললাম না বলে নাই, কিন্তু আর আচরণ তো বলো আমাকে ভালোবাসে। তখন ও বলতেছে শান্ত না হোক, কাঁদাকাড়ি করবা। পরে সে পাবনা থেকে আসার পরে আমাদের ওখানে সয়দাবাদ নামক একটা জায়গা আছে, ওইখানে ওর খালার বাড়ি আছে, খালার বাড়ি নানুর বাড়ি সব ওইখানে। আচ্ছা। তো তার খালাতো বোনের বিয়ে হয়, সেই বিয়েতে আসে, সেই বিয়েতে কথা বলা হয় ওর সাথে আমার ফোনে। তো ফোন ওয়েটিং পাইতাম আমি, ঠিক আছে, ওই সময়টায় ফোন মাঝে মধ্যে ওয়েটিং পাইতাম, কিন্তু আমার ফোনের সাথে কথা বলতে জানো কেমন হঠাৎ করে তার অনীহা এসে যায়। তো ওই খালাতো বোনের বাসায় সে আমাকে ডাইরেক্ট বলতেছে তুমি আমার সাথে ফ্রেন্ডলি থাকতে পারো থাকবা, না থাকলে না, আমি তোমাকে যখন ইচ্ছা ফোন দেবো, না হলে দেবো না। তখন আমি সেদিন সিদ্ধান্ত নিলাম যে একটা মানুষের পিছনে জোর করে কি হবে, সেদিন সিদ্ধান্ত নিলাম থাক, যেহেতু ফ্রেন্ডলি করতেছে আমি ওর সাথে ফ্রেন্ডের সম্পর্কে রাখবো, যদি আমাকে ফোন দেয় আমি কথা বলবো, না হলে থাক, ব্যাস শেষ। এরকম একটা মনের কষ্ট নিয়ে আমি সিদ্ধান্তটা নিলাম। পরে ঈদের পরে আমি ঢাকা চলে আসি গাজীপুরে, ও যখন সিরাজগঞ্জ থেকে আবার ঢাকায় চলে আসে, রামপুরাতে থাকে ওরা। ওকে। তো তখন আবার আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আবার ভালোভাবে কথা বলতেছিল আমার সাথে, তখন খুব ভালোভাবে কথা বলতেছিল আবার। তখন আমি ভাবতেছিলাম যে আমি ফ্রেন্ডলি কথা বলতেছি। হঠাৎ 2012-র 21 নভেম্বর ভোটার আইডি কার্ডের ছবি উঠানোর জন্য আমি বাড়িতে চলে যাই। ওইখানকার মেসেজ ছোট বের আমাকে খুব ভালোবাসতো, তো তারা আমাকে বাসা থেকে নিয়ে যায় যে আজকে রাত্রে আমাদের সাথে থাকবেন, আমরা সবাই কথা বলবো, ভাই অনেকদিন চলে গেছেন, আড্ডাও দেওয়া হয় না, তো ওদের ওইখানে রাত্রে আমি থাকবো, সেই হিসেবে গেছি। তো রাত্রি 11:30টার দিকে ইমু আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে কি খবর, কি করো? আমি বললাম এই তো ভালো আছি, ছোট ভাইদের সাথে কথা বলতেছি। বলতেছি একটু বাইরে বের হও। আমি বললাম এত রাত্রে বাইরে বের হবো কেন? বের হও না। আমি তো খালি গায়ে। সমস্যা নাই, তুমি বের হও। আচ্ছা আমি বের হইছি। বলতেছে সত্যি বের হইছো? হ্যাঁ বের হইছি। বলতেছে আকাশের দিকে তাকাও। অথচ ওই টাইমে কিন্তু আমি তাকে টোটালি ফ্রেন্ডলি ভাবি। মানে আপনি আপনার ভাবনা থেকে বের হয়ে এসেছেন যে না এই মেয়েটাকে পাওয়া সম্ভব না, যেহেতু না করে দিয়েছে। জি, যেহেতু বারে বারে না করতেছে। তখন বলতেছে আকাশের দিকে তাকাও। হ্যাঁ তাকাইছি। সত্যি তাকাইছো? হ্যাঁ সত্যি তাকাইছি। বলতেছে চোখটা বন্ধ করো। হ্যাঁ চোখটা বন্ধ করছি। তখন সে বলতেছে আই লাভ ইউ। যখন সে এইভাবে আমাকে একটা সারপ্রাইজ দিছে, আমি স্তব্ধ হয়ে গেছি 2 মিনিটের জন্য, যে আসলে আমি স্বপ্নে দেখতেছি নাকি আমাকে সত্যি বলতেছে। আমি চুপ থাকার পরে বললাম আচ্ছা তুমি কি আমার সাথে ফান করতেছো নাকি সিরিয়াস বলতেছো? এখন আমাকে বলতেছে যে তোমার কি মনে হয়? আমি বললাম যে মানুষ ফান করে কিংবা মিথ্যা বলে, কিন্তু এইভাবে না। তুমি আমাকে যেভাবে বলছো আমার তো মনে হচ্ছে এটা তুমি সত্যিকার অর্থে বলছো। তখন সে আমাকে বলে তাহলে মনে করো সত্যি। তখন আমার খুশিটা দেখে কে, যা বলার বাইরে, আমি এতটাই খুশি ছিলাম। তো তার সাথে তখন কিছুক্ষণ কথা বলার পরে রুমে আসি। তখন ছোট ভাইদের বললাম যে ছোট ভাই আমার তো হয়ে গেছে। ওরা অনেক খুশি। ওদের বললাম সকালে তোমাদের মিষ্টির বাজেট। তো সকালবেলা আমি ইউনিয়ন অফিসে ছবি উঠতে যাই। কত সালের গল্প এটা? এটা 2012-তে। ছবি উঠতে গেলে তখন সে 9টা থেকে 9:20-এর মধ্যে আমাকে ফোন দিবে। ফোন দিল, হ্যালো কি করো? এই তো ছবি উঠতে আসছি। বলতেছে যে আসলে সরি। ওকে। তো সে যখন সরি কথাটা বলছে তখন আমার ভিতরে একটা কেমন যেন করতেছিল। তখন আমি বললাম কেন? বলতেছে গতকাল রাতের জন্য। তখন আমি বললাম মানে? বলতেছে আসলে কথাটা আমি তোমাকে ফ্রেন্ডলি বলছি। তখন মানে আমার ভিতরে যে কতটা কষ্ট চেপে আসছিল, মানে যা বলার বাইরে, প্রচুর পরিমাণে কষ্ট। তখন তবু আমি ওকে মানে না বুঝতে দিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, কোচিং এ যাচ্ছ, কোচিং এ তুমি যাও। ওকে ফোনটা রাখার পর আমি ঠাস মানে হয়ে আমি মাটিতে পড়ে গেছি, বসে পড়ছি। এটা কি ধরনের আচরণ? তখন আমি অনেক। ওর বয়স তখন কত? ও কোন ক্লাসে পড়ছে? ও তখন ক্লাস 10-এ সম্ভবত। ক্লাস 10-এ পড়ছে। ওকে। তারপর বসে বললাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে মেয়ে যেহেতু আমাকে এইভাবে একবার আই লাভ ইউ বলছে, আমাকে অবশ্যই ভালোবাসে। যে কোনো একটা ঘাপলা আছে কিংবা কোনো প্রবলেম আছে। দ্যাটস হোয়াই আই এম আস্কিং হার এজ। আসলে সে বয়সটা কত ছিল? বিকজ শি ইজ কনফিউজ। কখনো মনে হচ্ছে ভালোবাসে, কখনো মনে হচ্ছে ভালোবাসে না। ওকে, তারপর আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি ওকে ভালোবাসবো, ভালোবাসুক কিংবা না বাসুক, কিংবা আমাকে ভালোবাসবে একটা সময়। ওকে। তো ছবিটি ওঠার পরে আমি চলে আসি আবার গাজীপুরে, যেহেতু আমি এখানে একটা জব করতেছি। চলে আসি আমি, জবের পাশাপাশি ওর সাথে কথা বলি। আমার সাথে অনেক সুন্দর করে কথা বলতো, মাঝে মধ্যে গান শোনাতো। এরকম চলতে থাকলে একটা সময় আবার ওকে আবার কি করতাম আমি ভাইয়া, মানে প্রত্যেকটা এসএমএস শেষ হয় আমি আই লাভ ইউ লিখতাম। আমি ওকে এত এসএমএস করছি জীবনে, এমনও দিন গেছে দিনে 50 থেকে 60টা এসএমএস করছি, কিন্তু একটা এসএমএস এ আই লাভ ইউ লেখাটা বাদ দিইনি। ওকে। তো তারপরে ফ্রেন্ডলি থাকা অবস্থায় আমি পাঠাইছি এরকম, অর্থাৎ অনুমতি নিয়ে।
তো এরকম চলতেছিল, ভালোভাবে কথাবার্তা, ফ্রেন্ডলি, কিন্তু আমি ওকে আই লাভ ইউ বলতাম মাঝে মধ্যে। হঠাৎ 22শে ডিসেম্বর অথবা 21শে ডিসেম্বর হবে, সেটা 2012তেই আমাকে হঠাৎ ফোন দিয়ে বলতেছে, মানে রাগের মাথায়, আজকে তোমাকে কিছু কথা বলবো, সেই কথাগুলো শোনার পরে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে জীবনে আমাকে ভালোবাসার কথা বলবা না। তো আমার ভিতরে কষ্ট লাগলো, আচ্ছা ঠিক আছে বলো। তখন আমার ভিতরে একটা মানে অন্যরকম একটা ভাব চলে আসছে, কি না কি বলে। তারপরে সে আমাকে বলতেছে, দেখো আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার একটা লেখা যায় যায় দিনে প্রকাশ হয়, সেই লেখাটায় তার বাবার ফোন নাম্বারটা দেওয়া থাকে, সেই পত্রিকাটা নাকি বিদেশেও যায়। তো সেইখান থেকে একটা লন্ডন থেকে একটা ছেলে নাকি ফোন দেয় তার বাবার ফোনে। তখন তার বাবার সাথে কথা বলতো, তার মার সাথে কথা বলতো, একসময় বলতো যে লেখছে একটু তার সাথে কথা বলবো, তখন ইমুর সাথেও কথা বলতো। এরকম কথা বলতে বলতে তাদের মধ্যে একসময় রিলেশন হয়ে যায়। ক্লাস 7-এর মেয়ের সে আমাকে বলছে যেটা রিলেশন হয়ে যায়, কিন্তু সে ছেলেটা বিদেশ থাকে, লন্ডন। তো হঠাৎ করে ছেলেটা নাকি ওকে অ্যাভয়েড করতে থাকে। একদিন বলে যে আমি 15 দিন বাইরে থাকবো অফিসের কাজে, তুমি 15 দিন তোমার সাথে কোনো কথা বলতে পারবো না। তো বলে না, সেটা নাকি মেয়েটা খুব কান্নাকাটি করে, এবং ও যতটুকু বলছে ফ্যামিলি থেকে নাকি ওদের বিয়েরও একটা আয়োজন চলতেছিল, যে এই বিয়ে দিবে তার সাথে। তো এরকম চলতে থাকলে তখন ওই ছেলেটা বলে ফোন দিত, তা আবার মাঝখানে আবার 1 মাস কথা বলে না ছেলেটা, মানে এরকম অ্যাভয়েড করতেছে যাকে বলে। তো ওই সাইডে নাকি অনেক কান্নাকাটি করে দরজা লাগাও নাকি আত্মহত্যার একটা অবস্থা হয়েছিল আর কি তার ছিল। তো একটা সময় ওই ছেলেটা একটা নাম্বার দেয়, ফোন নাম্বার, বাংলাদেশের, পুরান ঢাকা সম্ভবত বলছিল। তো সেই নাম্বার অনুযায়ী তারা খোঁজ খবর নেয়, খোঁজ খবর নিয়ে জানে যে সেই ছেলেটা তার ভাবির সাথে সম্পর্ক ছিল। তো সেই ভাবি তার বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আর কি, আগে সম্পর্ক তার সাথে। সেই দুঃখে সে অনেক মেয়ের সাথে এরকম প্রেমের অভিনয় করে তার ভাবির নাম্বারটা দেয়, মানে সে তার ভাবিকে জানায় আর কি, মানে তার ভাবি যেন জলে। আলটিমেটলি ভাবি তো তার আগের প্রেমিকা। হ্যাঁ, ভাবি তার আগের প্রেমিকা। তো এই কথাটা বলার পরে সে আমাকে বললো যে আমার কাহিনী তো শুনছো, একটু কান্নাকাটিও করলো। তো আমার খুব কষ্ট লাগলো যে আসলে অনেক কষ্ট পাইছে লাইফে মেয়েটা। তখন বললাম ঠিক আছে, তোমাকে আমি আর কখনো ভালোবাসার কথা বলবো না। মানে ও ভালোবাসার ব্যাপারটা কি হেট করে? হ্যাঁ হ্যাঁ, হেট করে, সে এটা বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে এরকম চলতেছিল, মাঝখানে আমি কিছুদিন আর আই লাভ ইউ এই শব্দটা ইউজ করলাম না, কিংবা ভালোবাসার কোনো কথা বললাম না, জাস্ট ফ্রেন্ডলি। কিন্তু ভিতরে ভিতরে তো আমার ভালোবাসা ঠিকই আছে। তো সে আমাকে 22 তারিখে কথাটা বললো, 27 তারিখে সে আবার আমাকে ফোন দিল, এই কদিন কথা হচ্ছে। তো 27 তারিখে আমি একটা কম্পিউটার সেটআপ দিচ্ছি রাত্রে পাশের রুমের, আমাকে ফোন দিয়ে বলতেছে কি করো? এই তো বসে আছে, একটা কম্পিউটার সেটআপ দিচ্ছি। খাইছো? হ্যাঁ খাইছি। বলতেছে আচ্ছা তুমি আমাকে অনেক লাভ করো না? আমি বললাম না, আমি তোমাকে লাভ করি না, কারণ সে আমাকে ওয়াদা দিছে। বলতেছে না, তুমি আমাকে অনেক লাভ করো। তখন বলতেছে আচ্ছা আমি ওয়াদা করলাম, তুমি বলো। বললাম হ্যাঁ লাভ করি তোমাকে। কতটুকু? তুমি যতটুকু অনুভব করো। তখন বলতেছে যে আসলে তুমি অনেক লাভ করো। সারা রাত অনেক কথা হয় সেদিন, এ পর্যন্ত এত কথা হয় নাই কখনো, সর্বোচ্চ গেলে 10 মিনিটের মতো কথা হইতো একটা না। তো সেদিন কথা বলতে বলতে রাত 2:30টার মতো বাজে। তখন আমার রুমে আমি একা থাকতাম। তো বলতেছে ঠিক আছে গুড নাইট। আমি বললাম ঠিক আছে গুড নাইট। এরকম আই শব্দটা উচ্চারণ করছি, তখন আমার মনে পড়ছে যে ও তোমাকে ভালোবাসার কথা বলতে নিষেধ করছে। পরে আই বলে থেমে গেছেন। জি। তো থামার পরে সে আমাকে বলতেছে এই কি বলতেছিলা তুমি বলো। আমি বললাম না আসলে আমি বলতে পারবো না কথাটা। বলে না তোমাকে বলতে বলছি তুমি বলবা। বললাম না, এটা বললে আমার একটা ওয়াদা ভঙ্গ হবে। তখন সে বলতেছে দেখো, কোনো ওয়াদা যদি কারো কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই ওয়াদাটা আমি উঠায় নিলাম। যখন ইমু এই কথাটা বললো তখন আমি চিৎকার দিয়ে বললাম যে আই লাভ ইউ। অনেকবার বললাম, অনেক চিৎকার দিয়ে, কারণ তখন আমার একটু মনে হলো যে এই 5-6 দিন আমার বুকের একটা পাথর চাপা দিয়ে রাখছিল, কারণ এই কথাটা আমি উচ্চারণ করতে পারতেছিলাম না তার কাছে। তখন সেই দিন সে বলতেছে আই লাভ ইউ টু, সেটা 27শে ডিসেম্বর 2012। তখন আমাকে বলতেছে তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? তোমাকে আমি ভালোবাসি, কিন্তু আসলে আমি বলতে পারি না, কিংবা আসলে দেখলাম আমি তোমাকে যে তুমি কেমন ছেলে, মানে আমাকে এতদিন সে পরীক্ষা নিরীক্ষা করছে আর কি। তো তারপরে এখন দেখা করব, আবার কথা বলার পরে সিদ্ধান্ত হয় যে 2 তারিখে দেখা করব জানুয়ারির। ভাই একটু কথা আমি ফেলে গেছি, সেটুকু বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে ডিসেম্বরের 9 তারিখে আমরা ফার্স্ট দেখা করছিলাম। সেটা হচ্ছে কেমন, 9 তারিখে না 10 তারিখে দেখা করি। 9 তারিখে আমার পরীক্ষা ছিল, অনার্স অ্যাডমিশন পরীক্ষা ছিল। তো তখন আমি সিরাজগঞ্জ যাই, সরকারি কলেজে আমি অ্যাডমিশন দিই। তারপরের দিন আমি ওর সাথে দেখা করবো, এর জন্য আমি বাসা থেকে ভোর 6টায়, সেই সিরাজগঞ্জ থেকে ভোর 6টায় আমি রওনা দিই। রওনা দেওয়ার পরে খিলগা, তখন ওরা খিলগা থাকতো, হসপিটালের সামনে দাঁড়ায় থাকি। এই ফার্স্ট দেখা, কেন কি করব, আর আমি তো আসছি অনেক দূর থেকে। তখন আমি বড় দেখে একটা ফুলের স্টিপ নিলাম। পরে ও আসলো 10টার দিকে, একটা রিক্সা নিয়ে
আমার ভিতরে মানে কেমন যে একটা ফিলিংস জাগতেছিল আমি আসলে বুঝাইতে পারতেছি না, মানে শরীর ভয়ও পাচ্ছিলাম, কেমন যেন লাগতেছিল যে প্রথম দেখা করতেছি কোনো মেয়ের সাথে। তো যখন রিক্সা উঠলো তখন আমার ভিতরে যেন আরো কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেল শরীরটা। তখন রমনাতেও নিয়ে গেল, রমনা একটা গাছের নিচে বসলাম, বসার পরে কথাবার্তা বললাম যে কি খবর। তো কথাবার্তা বলার পরে ও আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছিল, আমার বার্থডে ছিল 9 তারিখে। ওকে, চকলেট নিয়ে আসছিল, ভালোভাবে অনেক কথা বললাম। তো ওকে দেখতে এত সুন্দর লাগতেছিল, আবার বোরকা পড়তো অল টাইম। তো মুখোশ খুলতে বললাম, তো মুখোশ প্রথমে খুলতে চাইল না, কারণ দেখো তোমার মুখটা তো আমাকে অবশ্যই দেখতে হবে। তখন সে মুখোশ খুললো, তাকে দেখলাম অসম, মানে এত ভালো লাগতেছিল যা বুঝাতে পারবো না, অনেক সুন্দর। 2 ঘন্টার মতো এখানে ছিলাম, থাকার পর আবার আমরা চলে আসি। চলে যাওয়া আমি বাসায় আসলাম, বাসায় আসার পর সেই চকলেট গুলো, ওইখানে আবার অনেক বাচ্চা থাকতো, আমি যেখানে থাকতাম সব বাচ্চাদের দিলাম, বললাম আমার বার্থডে এরকম তোমাদের ভাবি দিছে। তো তারপরে এখন চলে আসি সেই জানুয়ারির 2 তারিখে। তখন আমরা প্ল্যান করতেছি যে 2 তারিখে দেখা করব। তখন সে বললো হ্যাঁ ঠিক আছে 2 তারিখে দেখা করব। তো যেদিন দেখা করবো তার আগের দিন রাতে আমার চোখে ঘুম নাই। ওকে, যেই ফার্স্ট দেখা করব মানে কেমন একটা ভিতরে ভাব, সারা রাত ঘুমাই না আমি। তো ওর জন্য আবার আগে থেকে আমি একটা শোপিস কিনে রাখি আর একটা চিঠি লিখে রাখি আমি। পরে সকাল ভোরে আমি উঠি, আমি ট্রেনে করে কমলাপুর আসি, সেখান থেকে আবার আমি রিক্সা করে হসপিটালের ওখানে যাই। তখন রিক্সা নিয়েও চলে আসে, চলে আসার পরে তখন দুজন আবার সেই রমনাতে যাই। ফার্স্ট টাইম দেখা সব রমনা হতো, তো দেখা করলাম ওইখানে। দেখা করার পরে ও আমাকে অনেক করতো, কথাবার্তা বললাম। পরে ওখানে একটা ফুচকা খেলাম আমরা দুজন, ও আমাকে খাওয়াই দিল, মানে ওই খুব কম খালো, খাওয়ার পরে আমাকে বেশি খাওয়াইলো, মানে ও হাতে তুলে খাওয়াইলো আর কি। ওকে, তো জিনিসটা খুব ভালো লাগতেছিল যে কখনো এরকম। কিন্তু আপনার মনের মধ্যে সন্দেহ কাজ করতেছিল না যে এর আগেও তো একবার লাভ ইউ বলেছে, বলার পরে বলেছে আই এম সরি, কখন না কখন সরি? না, মানে আমি তখন এটা ভাবতাম যে আসলে তোমাকে সত্যি কথাগুলো বলছে, এর জন্য তখনও আমার মধ্যে কোনো অবিশ্বাসের কোনো জন্ম দেয় নাই কিছু। তো পরে এরকম খাওয়াই দিল, খুব ভালো লাগতেছিল যে এরকম কখন আমাকে কেউ খাওয়াই দেয় নাই তো আম্মু ছাড়া। তো সেদিন অনেক কথাবার্তা বলে সেদিনও বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে এর মধ্যে কথাবার্তা হয়, কিন্তু মাঝে মধ্যে ভাই আমার ফোনটা ওয়েটিং পাইতাম। এই ওয়েটিং পাইলে আমার মানে ভিতর ফেটে যাইতো যে না জানি কার সাথে কথা বলে, কারণ ফ্রেন্ডের সাথে কথা বললে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট এরকমই, তো একটা ফ্রেন্ডের সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা বলে না। তো তখন ওয়েটিং পেলে তখন জিজ্ঞেস করলে আমাকে বলে কি তুমি আমাকে সন্দেহ করো? আমি বললাম এটা কি ধরনের কথা, তোমাকে ওয়েটিং এর কথা বললে কি সন্দেহ করা হলো? তুমি বলো তুমি কার সাথে কথা বলতো, তাই তো হয়ে যায়। তো আমি বললাম যে বলবা না, বলতে তোমার সাথে আমি কথা বলবো না, মানে আমি এই কথা বলার কারণে সে আমাকে বলতো তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমাকে বলবো না এই কথা। তো তারপরে আমি দেখা করি আবার জানুয়ারি 24 তারিখে ফার্স্ট টাইম রমনায় যাই। আসার পরে তখন ওই যে আমার একটা ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল যে ওয়েটিং পাই সবসময় আমি ফোনটা, আর আমাকে বলেও না, বললে বলে সন্দেহ করি। তোর হাত থেকে আর ফোনটা নেই। ফোনটা নেওয়ার পরে বললাম চলো ওই দিকে হাঁটি। তো হাঁটার কথা বলে দেখি সামনে টয়লেট, আমি বললাম দাঁড়া আমি টয়লেট থেকে আসি। এই কথা বলে আর ফোনটা আমি চেক দিই টয়লেটে যায়, আসলে দেখি কাহিনীটা কি। তো এখানে আমি 2টা নাম্বার পাই, কিন্তু নাম্বার 2টা আমার ফোনে সেভ রাখি। পরে ও বাসায় আসি, আবার যখন ওয়েটিং পাই তখন আমি কি করলাম 2টা নাম্বারে ফোন দিলাম যে কোনটা ওয়েটিং থাকে। তো একটা নাম্বার দিলাম সেটাতে ওয়েটিং থাকে না, আরেকটাতে দিলাম দেখি তারটাতে ওয়েটিং, ওইটাতে ওয়েটিং। ওকে, তখন আমার মধ্যে আবার একটু সুন্দর মন নিল, বিষয় কি আবার এক সময় দেখি তারটা ওয়েটিং এটা ওয়েটিং, মানে আমি এরকম মিল পাচ্ছি আর কি দুইটাতে, দুটার মধ্যে ঘুরে ফিরে ওয়েটিং। হ্যাঁ ঘুরে ফিরে ওয়েটিং। তো আমি কষ্টটা করতে পারতেছি না, বারে বারে বলি তুমি কার সাথে কথা বলো, সে বলে ফ্রেন্ডের সাথে। একটা সময় আমি ওই নাম্বারে ফোন দিই, ফোন দিয়ে বলি আসসালামু আলাইকুম ভাইয়া, অপরিচিত ভাবে বলছিলাম যে কে আপনি? তখন বলতেছে যে আমি মহিউদ্দিন। ঠিক আছে, তখন আমি বললাম যে ভাই এটা কোথায়? বলে এটা খিলগা, আপনি আমার খিলগা এসে ফোন দিলে আপনি, মানে সে একটা শুনলাম যে ওইখানকার নেতা টাইপের লোক আর কি, আপনি খিলগা এসে আমার ফোন দিয়ে আমি আপনার সামনে চলে যাবো, কোনো সমস্যা নাই। বললাম আচ্ছা ঠিক আছে ভাই, না আমি তার জন্য না হয়তো রং নাম্বারে চলে গেছে, এই বলে আমি কাটাই দিলাম। তো এরকম মাঝে মধ্যে ওয়েটিং পাই, কিন্তু তার মুখতে আমি কোনো স্বীকারোক্তি পাচ্ছি না। এদিকে আমাকেও ভালোবাসে। হঠাৎ সে কি করলো, একদিন আমাকে বলতেছে যে সন্ধ্যার দিকে ফোন দিয়া যে তুমি আজকে আমাকে ফোন দিবা না, আর যে ফোন দিছো আমার ফোন সিম অফ করে দিবে একদম। তো ওনাকে আমি বললাম যে এটা কি বল, তোমার সাথে কথা না বলে আমার পক্ষে থাকা সম্ভব না, মানে আমি তার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। তখন সে বলতেছে যে আমার পক্ষে সম্ভব না তোমার সাথে কথা বলার। আমি বললাম যে দেখো হঠাৎ করে কেন বলবেন, নিশ্চয়ই আপনি কিছু বলেছিলেন, নিশ্চয়ই আপনি কোনো আচরণ করেছেন। না, আমি আচরণ বলতে কি এই যে ছেলেটার একটা উত্থান হলো মাঝখান থেকে, সেই ছেলেটা নাকি সন্ত্রাসী টাইপের, সেই ছেলে তার সাথে মানে ভয় দেখাইতো, হুমকি দামকি দিত, মানে সেই পরিপ্রেক্ষিতে সে আমাকে এই ধরনের কথাগুলো বলতো। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ মানে একদমই অবিশ্বাস্য এবং মিথ্যা কথা। এই ছেলের প্রসঙ্গ কেন আসবে এখানে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি তো তাকে আগে ফার্স্ট আপনার বলতে হবে যে এই ছেলের সাথে তুমি কথা বলো, আমি সেটা ফোন করে পেয়েছি বা কিছু একটা। ভাই আমি বলতেছি মানে ও আমাকে পরবর্তীতে সব কথা বলছে যে নো জাস্ট লেট মি ক্লিয়ার ওয়ান থিং, সে আপনাকে কি কারণে বলেছে যে সে ধরা পড়ছে আমার কাছে,
তো সেটা আপনি কেন বলছেন না, আপনি কেন ক্লিয়ার করছেন না? আপনাদের সমস্যাটা কি জানেন, আপনারা যখন প্রেমের গল্প বলতে আসেন তখন আপনারা নিজেদেরকে মানে একদম সাধু বানান, আর অপর সাইডে যিনি থাকে সে সমস্ত দোষ করেছে, আপনাদের কোনো দোষ নাই। ইউ হ্যাভ টু সে ইট ভেরি নিউট্রাল পয়েন্ট, আপনি কি করেছেন এবং সে কি করেছে, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যদি আরেকবার এরকম ব্লাফ করেন আমি কিন্তু আপনার গল্প বন্ধ করে দিব। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যা করেছেন এবং আপনার পরিপ্রেক্ষিতে যা হয়েছে এবং লাস্টের রেজাল্টে দাঁড়িয়েছে, সত্য যেটা সত্যই, সত্যকে এখানে বলতে হবে। হঠাৎ করে একদিন মেয়েটা আপনাকে মানে ধাম করে ফোন করার কথা অফ করে দিতে বলবে, এটা অযৌক্তিক একটা ব্যাপার। আপনি ওই ফোন নাম্বারের সাথে ট্রাই করে কি পেয়েছিলেন, আর আপনি এমন ভাবে স্টোরি বলেন। ভাই আমার মনে পড়ছে এখন বিষয়। ফাইন, লেট মি ক্লিয়ার। আর এগেন আমি দিস ইজ এ ভেরি লাস্ট ওয়ার্নিং, আপনি নিজেকে এখানে সাধু প্রমাণ করবেন না। আপনি যা ভুল করছেন, যেটা করছেন সেটা আপনি বলবেন, পাশাপাশি ও যেটা করেছে সেটা বলবেন, ঠিক আছে? আপনার জীবনের গল্প আমরা জানার চেষ্টা করছি। এখানে আপনি সমস্ত অপরাধ অপর সাইড থেকে করেছেন বা আপনি সমস্ত অপরাধ করেছেন ব্যাপারটা তা না, যা ঘটেছে সেটাই বলবেন, ঠিক আছে? আর আমি খুব ভালো করে বুঝতে পারি যে আসলে কোনটা আপনি হাইড করছেন। হ্যাঁ বলুন, তারপর কি হয়েছে? তো তারপরে আমি কি করেছিলেন, ফোন নাম্বার নিয়ে ও কেন আপনাকে না করলো? মানে ফার্স্ট টাইম তো আমি ওই ছেলেটার সাথে অপরিচিত হিসেবে মানে কথা বললাম। তো তারপরে আবার আমি ওর ফোনে ট্রাই করি, এরকম ওয়েটিং পাই, আর ওয়েটিং পাইলে তখন আমি প্রচন্ড কান্না করতাম। ওকে, মানে আমি প্রচন্ড কান্না করতাম। এখন ওকে যদি আমি যখন বলি যে তোমার ফোন ওয়েটিং কেন, সে আমার সাথে রাগারাগি করে, তাহলে সেই মুহূর্তে আমি কি করবো? আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার ইমুকে আমাকে দিয়ে দাও, আর আমার ইমু যেন আমাকে অনেক ভালোবাসে, সে তার ফোন জানি ওয়েটিং না পাই। কখন কখন ওয়েটিং পেতেন? এখানে ওয়েটিং পাওয়ার একটা সিস্টেম আছে। কেমন সিস্টেমটা? যখন সে কলেজ থেকে বের হইলো, স্কুল থেকে বের হইলো, বের হয়ে কি করবে, আগে আমাকে একটা ফোন দিবে। ফোন দিয়ে আমার সাথে 2 মিনিট কিংবা 3 মিনিট কথা বলার পরে ফোনটা কেটে দিবে। কেটে দেওয়ার পরে ওই নাম্বারে ফোন দিবে। ফোন দিলে আমি তখন ফোন দিয়ে দেখি ওয়েটিং, একবার দিয়ে আমি কেটে দিই, পরে আবার ওই নাম্বারে ফোন দিয়ে দেখি এরকম। আবার যখন বের হবে সেম কাহিনীটা করে, আগে আমাকে একটা ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে বলা ঠিক আছে রাখি, আমি বাসার সামনে এই কথা বলে রাখি, কিন্তু আমি অন্য একটা নাম্বারতে ট্রাই করি, দেখি যে এরকম ওয়েটিং। মানে আপনি আপনার নাম্বার থেকে করেন না অন্য নাম্বার থেকে আমি দেই? কিন্তু ওকে আপনি তো বললেন এক পর্যায়ে যে তোমার নাম্বারে তো ওয়েটিং থাকে। হ্যাঁ, সে শিকার আসে না, সে বলে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে আজকে অমুকের সাথে, এরকম। মানে সে মানে খুব দ্রুত, খুব চালাক, হাইড করছিল কোনো না কোনো ভাবে। জি জি, আপনাকে এটা এক্সপ্রেস করছিল না। হ্যাঁ, এক্সপ্রেস করতেছিল না। তো তখন এরকম করলে এক সময় ছেলেকে সরাসরি ফোন দিই, একদিন সন্ধ্যার বেলা। মানে এত কষ্ট সেদিন চাপতেছিল যা বলার বাইরে। আমি বললাম ভাইয়া একটা কথা বলবো? জি বলেন। বললাম যে আচ্ছা আপনি মাত্র কার সাথে কথা বললেন? সে বলে আমার ওয়াইফের সাথে কথা বললাম। বললাম ভাইয়া আসলে ওয়াইফের সাথে কথা বলেন নাই, যদি ক্লিয়ার করে বলতেন, আপনি তো সত্যি কথা বলতেন, আমি কিছু সত্যি কথা বলতাম। তখন বলতেছে আচ্ছা বলেন কি সত্যি কথা? বললাম যে না আপনি বলেন। হ্যাঁ আমি একটা মেয়ের সাথে কথা বললাম, মেয়েটা এমু, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। ওই ছেলেটা বলছে? ওই ছেলেটা যখন এই কথাটা বলছে, মানে তখন আমার মনের অবস্থাটা কিরকম আমি বুঝাইতে পারবো না। তার সাথে আমি কথা বলতে স্যার আমি কাঁদতেছি। বললাম ভাইয়া দেখেন আসলে সে আমার সাথে রিলেশন করে। তখন বলতেছে এটা অসম্ভব, কখনোই সে এটা করতে পারে না। সে আমাকে অনেক ভালো বোঝে যে আমি কি ধরনের ছেলে আর কি করতে পারি, তার বাবাও আমাকে চেনে, মানে এই ধরনের কথা। মানে সে যেহেতু নেতা টাইপের, সে সেই ধরনের কথা আমাকে বলছে। তখন আমাকে বলতেছে যে এক কাজ করেন, আপনি খিলগা আসেন, ও যদি আপনারা ভালোবাসে আপনাদের দুজনের বিয়ে করে দিন। আমি বললাম যে ভাইয়া দেখেন দেখি কি করা যায়, আর আমি আল্লাহর কাছে চাইতো, আল্লাহকে আমি খুব বিশ্বাস করি, তো দেখি আল্লাহ কি করে। তখন কি করলো, সেদিন রাত্রেই ইমু আমাকে ফোন দিল। ফোন দিয়া তুমি এই নাম্বারে ফোন দিছো আমার অনুমতি ছাড়া, তুমি পাইছো কি? বললাম যে কেন, এটা কি হয়, তুমি ফোন দিছো কেন? সে আমাকে বলতেছে যে আমার যাই হোক তুমি এই নাম্বারে ফোন দিছো কেন, তুমি আমার সাথে কথা বলবো না। এই কথা বলা সে রাত্রে ফোন অফ করে। This is the reason. That's why আমি আপনাকে একটু ছোট করে হলো ধমক দিয়েছি। So do not hide anything. Okay? ভাই আমি সত্য কথা আমি কোনো হাইড করতেছি না, বাট আপনার স্টোরিতে আপনি হঠাৎ করে একবার আপনি বললেন যে মেয়েটা আপনাকে ফোন দিতে না করে দিল, বাট ফোন না করে দেওয়ার পেছনে নিশ্চয়ই একটা রিজন ছিল। ওই যে আমি তাকে ফোন দিই, মানে সে কি করতো ভাইয়া? নো, আমি এবার স্টোরি ট্র্যাক, ঠিক আছে এবার বলেন। তো তারপরে সে আমাকে মানে বলে তুমি ফোন দিবা না, মানে ওই সাইডের পিছনের গল্প সে টানার আমাকে সুযোগ দেয় না। শুধু আমাকে তুমি আজকের পরে ফোন দিবা না, তুমি আমার অনুমতি ছাড়া তুমি আগে আমাকে জিজ্ঞেস করতে পারতা, তুমি কেন ফোন দিলা? তো আমি বললাম যে আমি তো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বহুবার করেছি জিজ্ঞেস, তুমি হাইড করছো। বলে অত শত বুঝি না, তুমি আজকের পরে আমাকে ফোন দিবা না। সে রাত্রে ফোন অফ। পরের দিন আর ফোন খোলে নাই। খুলতে পরের দিন আপনার প্রায় বিকালের দিকে খুলছে। খোলার পরে আমাকে বলতেছে যে তুমি আজকের পরে থেকে আমাকে ফোন দিবা না, ফোন দিলে আজকে তো দেখছো ফোন অফ, এরকম ফোন অফ পাবা। আমি বললাম আচ্ছা তুমি বলো যে কাহিনীটা কি, আসলে এই ছেলেটা কে? এখন আমাকে বলে সে যেই হোক সেটা তোমার জানার বিষয় না, তোমাকে ফোন দিতে নিষেধ করছি, তুমি ফোন দিবা না। আমি বললাম যে দেখো তোমার সাথে কথা না বলে আমার পক্ষে থাকা সম্ভব না, হয় আমার মরতে হবে, না হলে তোমার কথা বলতে হবে। মানে আমি তার প্রতি এরকম উইক হয়ে গেছি। আচ্ছা, এখন সে আমাকে বলতে আমি অত শত বুঝি না, তোমার সাথে আমি কথা বলতে পারবো না। ওকে, তখন তাকে আমি ডাইরেক্ট সিগন্যাল দিলাম যে আজকে রাত 10টা পর্যন্ত আমি ওয়েট করবো, তুমি যদি সত্যি সত্যি এরকম কিছু করো কিংবা ফোন অফ করো, আমার সাথে কথা না বলো, তাহলে আমি আজকে রাত্রে আমি বিষ খাবো, সুইসাইড করবো।
আপনি এই ধরনের কথা বললেন? জি, আমি এই ধরনের কথা বললাম। সে বললো আমি অত শত বুঝি না, আমি রাখলাম। সে ফোনটা কেটে দেয়। আমি অসংখ্যবার তার পরে ফোন দিই, আবার সে ফোন রিসিভ করে না। আমি যখন এশার নামাজ পড়তে যাই তারপরে একবার ফোন রিসিভ করে, এই ফোন দিছো কেন? বললাম দেখো তোমার সাথে আমি কথা বলবো, বলছি না তুমি ফোন দিবা না, রাখলাম, বাই, রেখে দিল। আবার ফোন দিতে দিতে আবার রাত 10টার দিকে আমাকে আরেকবার ফোন রিসিভ করলো। বললাম দেখো ইমু, আমাকে তুমি ক্ষমা করে দিও, আসলে আমার পক্ষে বাঁচা সম্ভব না, আমি সত্যি সত্যি বলতেছি, রাত 12টার পর আমাকে মনে পাইবা না। আমাকে বলতেছে দেখো উল্টাপাল্টা কোনো কথা বলো না, উল্টাপাল্টা কিছু করো না, আমি শুধু এটুকুই জানি তোমার সাথে আমার কথা বলা সম্ভব না, কারণ আমি তোমাকে যা বলি তুমি সেটা শোনো না। মানে ওই যে সে বলছে আর তাকে না বলে আমি ফোন দিছি। ওকে, আমি বললাম যে আমার সম্ভব না, আমাকে তুমি ক্ষমা করে দিও। সে বলতেছে যে সেটা তোমার ব্যাপার। আমি বললাম যে দেখো আমি কিন্তু সত্যি বলতেছি। সে আমাকে বলতেছে যে তোমার ব্যাপার, সেটা রাইখা দিল ফোন। তো রাত্রে আমি অনেক ঘুমের ওষুধ খাই আর কি। তো অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়ার ফলে মানে আমি শরীর টরিল তো মানে অচেতনের তো বুঝতেছেন ভাইয়া। তো তখন আমার একটা ফ্রেন্ড রাত 2টার দিকে ওকে ফোন দেয়, ইমুকে ফোন দেয়, বলে যে ইমরান ভাই তো বিষ খাইছে। মানে আমি ঘুমের ওষুধ খাইছি কিন্তু ওরা বলছে বিষ খাইছে। বলছে কয় এখন অবস্থা কি? এখন অবস্থা ভালো না, সে তার কোনো জ্ঞান ফিরে নাই। এই কথা বললে তখন বলতেছে সত্যি বলতেছেন? বলে হ্যাঁ সত্যি বলতেছি, তবে আপনি আর ফোন কখনো ওপেন পাবেন, আপনার ফোন অফ থাকবে ভাইয়ার ফোন। আপনাকে যে এতটা ভালোবাসে তার সাথে আপনি এই ধরনের দুর্ব্যবহার কেন করলেন? আমরা তার পাশে থাকি, সে আপনার প্রতি কতটা অ্যাডিক্টেড আর আপনার কত ভালোবাসে, জীবনে কাউকে এত ভালোবাসতে দেখিনি, কিন্তু তারপরে আপনি এই ভাইটাকে এত কেন কষ্ট দিবেন? কি বলছে এটা? সেটা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে আমার রুমমেট। আপনার রুমমেট ওকে ফোন করে বলছে? ওকে ফোন করে বলতেছে। বলার পরে ফোনটা বন্ধ করে দিছে ওরা নাকি। ঠিক আছে, বন্ধ করে পরের দিন খুলছে সকালবেলা। তো এর মধ্যেও কি করছে, ও কিন্তু কখনো গাজীপুরে আসে নাই। আর এর মধ্যে কিছু কথা আছে যে ওকে আমি ওর ছবি আছে সেই ছবিগুলো এডিট করে বিভিন্ন সিনারির সাথে বসায়া প্রিন্ট করে দিতাম ওকে আগে, মানে যখন দেখা হয়তো দিতাম। তো ও তো আমার ঠিকানা জানে না, আমি গাজীপুর কোথায় থাকি। তো আমার তো অবস্থা খারাপ, শারীরিক অবস্থা খারাপ। এখন ও আসবে আমার কাছে গাজীপুর, আমার ফোন নাম্বারও অফ, কিভাবে যোগাযোগ করবে? এর জন্য কি করছে, সেই যে ছবিগুলো আছে তার সেই ছবির নিচে নাম্বার থাকে, ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন দিছে। বলছে এটা কোথায়? বলছে এটা জয়দেবপুর। তখন বলছে এখানে কিভাবে আসবো? সে বলছে আপনি ট্রেনের মাধ্যমে আসতে পারেন, জয়দেবপুর নামবেন, এটা রাজবাড়ি ঢাল। তখন ও সেই মোতাবেক আসছে। আসার পরে রাজবাড়ি মাঠে আসার পরে আমাকে একটা ফোন দিছে, তখন তো আমার ফোন অন। বলতেছে তুমি কোথায়? আমি বললাম আমি রুমে। সে বলতেছে যে আমি তো রাজবাড়ি মাঠে। যখন এই কথা বলছে আমার বিশ্বাস হইতেছিল এবং বুকের ভিতরে একটা ধকপক শুরু, যে কি বলে, এটা কেমনে সম্ভব, যে অবিশ্বাস, সে ঢাকা থেকে কিভাবে গাজীপুর আসবে? তখন বলতেছে সত্যি। তখন বললাম যে রিক্সাওয়ালাকে ফোনটা দাও। তো রিক্সাওয়ালা ফোন দিলাম যে আপনি পুরাতন জেলখানার দিকে আসেন, দেখুন 6 তলা একটা বিল্ডিং, এখানে আসলে আমি নিচে লোক যাবে, ও নিয়ে আসবে। তো ওইটা আবার ব্যাচেলর ছিল, ব্যাচেলর হোস্টেল। তো তখন ও নিচে যায়, ওই রিক্সা নিয়ে আসে, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে। নিয়ে আসার পরে ও আমার পায়ের কাছে বসে, আমি শুয়া। তখন আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকায়, মানে তখন দেখে বোঝা গেছে যে আসলে কতটা টেনশন ফিল করতেছিল। মানে সেই ওর মুখের দিকে তাকে আমি সেই ছাপটা দেখতে পাইছি যে আসলে অনেক টেনশন করতেছিল। তো আমারও ভয় পাইতেছিলাম যে কি ব্যাপার, আমাকে মায়ের টের দিবে নাকি। তখন আমার বলতেছে তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তখন বলতো তুমি একটু ভালোবাসো না। আমি বললাম কেন? আমারে ভালোবাসলে তুমি এই কাজটা করতে পারতা না। আমি বললাম দেখো তোমাকে ভালোবাসি দেখে আমি এই কাজটা করছি, কারণ তোমার সাথে কথা না বললে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি থাকতে পারবো না। তখন সে বলতেছে যে তোমার সাথে আমি জীবনেও কথা বলা বাদ দেবো না, সারা জীবন তোমার সাথে কথা বলবো। তখন আমি খুব ওর দিকে অবাক দৃষ্টিতে তাকাইছিলাম, মানে এতটা মায়া লাগতেছিল মানে ওর প্রতি তাকায়া। তখন সেখানে আমরা অনেক কথা বলতাম, জীবনে এমন কাজ করবা? আমি বললাম কেন আর এমন করবো, তুমি আমার পাশে থাকলে আমি জীবনে এমন কাজ করবো না, যেভাবে পারে নিজেকে বাঁচাবো। তুমি আমার পাশে না থাকলে আসলে মনে আমার জীবনে বেঁচে থাকা হবে না। তারপরে ওইখানে সেদিন আধা ঘন্টা পরে ওইখান থেকে চলে আসি। তখন ওর সাথে আমি আসতে চাই, ও বলে যে না আসা যাবে না। আমি বললাম কেন? আমি তোমাকে আগায় দিয়ে আসি। বলে যে না তুমি এখানে শুয়ে থাকো, তুমি অসুস্থ। আমি বললাম না আমি অসুস্থ না, আমি যাবো। তখন সে আমার সাথে আসলো, এসে জয়দেবপুর স্টেশনে আসলাম। ওইখানে আবার 2টা ছেলে ছিল, মানে ওর সাথে কথা বললাম। আমি বললাম কে? আমার বাসার নাকি 2টা ছেলে, ওদেরকে সাথে করে নিয়ে এসছে। মানে সাথে করে নিয়ে আসছে কিনা তা জানি না আমি, আমাকে বললো আমার সাথে আসছিল। আচ্ছা, মানে এখন ওদের কোনো কাজে আসছে না ওর কাজে আসছে সেটা জানি না, কারণ যাওয়ার সময় আমাকে আর ট্রেনে যাইতে দিবে না, কিন্তু ওই ছেলে দুটোকে দেখে আমার ভিতরে একটু অন্যরকম ফিল হইতেছিল। তো আমি বললাম আমি সাথে যাব। সে বলে না তুমি যদি যাও তোমার সাথে রাগারাগি, কিন্তু আমার মন মানতেছিল না। আমি 2টা টিকিট কেটে আমি ট্রেনে উঠছি, তো এটা নিয়ে আমার সাথে রাগারাগি করলো একটু। তো দাঁড়ায় যাইতেছিলাম, সিট পাইলাম না। তো কমলাপুর নামলাম। কমলাপুর নামার পরে আমি আর পিস মানে যাইতেছি যে দেখি যে আসলে কি বিষয়টা। তো পিছন যাইতে যাইতে তখন দেখি আর কি ওদের, তো দেখি না কোনো সমস্যা নাই। পরের বাসাটা আমি চিনে আসি। কার বাসা? ইমুর বাসা, মানে কোথায় থাকে? জি
আগে তো আপনি চিনতেন না এটা? না, এটা চিনতাম না। তো চলে আসলাম। তারপরে হচ্ছে আপনার ওর এসএসসি পরীক্ষা চলে আসে, মানে একবার রেফার্ট খাইছে আর কি 1 বছর। তো এসএসসি পরীক্ষা চলে আসলে তো তখন ও আমাকে বলে যে আমাদের তো একটা রুম সাবলেট হবে, এবং সেই সাবলেটের কাজটাও আমি করে দিই, যে 1 রুম সাবলেট ভাড়া হবে, এই কাজটা কম্পিউটারতে আমি করে দিই। তো এখন আমাকে রাত্রে সিদ্ধান্ত হলো যে ওদের বাসা আমি আজকে ভাড়াতে নিতে যাব। এই সাবলেটটা কেন নিচ্ছেন আপনি? মানে ওরা সাবলেট দিবে, যে কাউকে দিবে যেহেতু, তো সেই ক্ষেত্রে আমি যদি আর পাশে থাকি, ওইখানে থাকলাম, ওকেও দেখলাম, আমার নিজের কাছে ভালো লাগলো, ওরও ভালো লাগলো। আপনার পড়াশোনাটা চলছে কোথায়? ওই সময় আমার পড়াশোনা চলতেছে গাজীপুরে। তো আপনি ঢাকাতে নিচ্ছেন সাবলেট? ঢাকাতে সাবলেট নিচ্ছি, আমি জবটাও করি গাজীপুরে। ওই যে শুধুমাত্র একমাত্র ওর জন্য, আর কিছু না, শুধুমাত্র ওকে দেখার জন্য। ওকে। তো আমি ও যেভাবে বললো সেভাবে গেলাম। তো সেই বাসায় যা নক করলাম, নক করার পরে আরেকটা ছোট ভাই বেরোলো, কাকে চাই বললাম, দেখে বড় কেউ আছে কিনা তাকে একটু পাঠায় দাও। তখন ওর আম্মু আসলো, সালাম দিলাম, বললো জি কি চান? বললাম আপনার তো সাবলেট দিবেন, তো আমি একটু সাবলেট নিতে আসছি। বলতেছে যে আপনি কি ব্যাচেলর? বললাম হ্যাঁ ব্যাচেলর। বললাম আমরা তো ব্যাচেলর দিব না। বললাম যে আসলে দেখেন আমি যেখানে থাকি, একটু মিথ্যা কথা বলছি আর কি সেখানে, মানে নেওয়ার জন্য, যে আমি যেখানে থাকি ওইখানকার সবাই সিগারেট টিগারেট খায়, আমি আসলে ধূমপান করি না, আর আমার পড়াশোনাটাও খুবই জরুরি, আমি একটু নিরিবিলি জায়গায় চাচ্ছিলাম। আমি বলতে আসলে ব্যাচেলর দেই না। তো ওনাকে বোঝানোর চেষ্টা করছি, উনি বুঝতেছে না। তখন ইমুর আব্বু আসে বলতেছে যে ভাই আপনাকে তো বলা হয়েছে ব্যাচেলর দেওয়া হবে না। তখন আর কি করার, দেখলাম দিবে না যেহেতু, চলে আসলাম। তখন আমি মুখে এসএমএস করলাম আমি কি চলে যাব? তখন ও বলতেছে না দাঁড়াও। তখন আমি ওইখানে নামাজ পড়লাম, জুমার নামাজটা। নামাজ পড়ে পরে আস্তে আস্তে 3টা বাজলো। পরে আমরা আবার রমনাবারকে দেখা করলাম, দেখা করে পরে চলে গেল। এরকম করে চলতেছিল। তো এখনো কিন্তু ইমোর সেই সমস্যাটা সমাধান হয় না, ওয়েটিং এরটা। মানে আগে একটু বেশি পাইতাম, এখন একটু কম পাই। আচ্ছা। তো এই প্রসঙ্গ নিয়ে আমি আবার এক সময় বাড়িতে যাই, আমাদের ওইখানে ওয়াজ চলে, 28শে ফেব্রুয়ারিতে ওয়াজ হবে। এর জন্য বাড়িতে যাওয়ার পরে পথে আমার ট্রেনের পাশের সিটে একটা আপু বসছে। তো সেদিন আমার মনের মধ্যে এতটাই ক্ষোভ, এতটাই কষ্ট, মানে সকালবেলা ফোন দিছি, সকালবেলায় ওয়েটিং, তাও ভোরে। মানে সে সেই সময়টাতে টাইম চেঞ্জ করছে, মানে আগে দিনে কথা বলতো বিভিন্ন সময়, এখন কি করে ভোরে কথা বলে। আচ্ছা। মানে আমি যেটা বুঝলাম, উপলব্ধি করতে পারলাম। তো সেই কষ্টে ওই আপুটাকে বললাম আপু একটা কথা বলবো? তো বলতেছে জি ভাইয়া বলেন। বললাম আপু আপনি যেহেতু একটা মেয়ে, আর একটা মেয়ের কিছু কিছু কথা বললে আপনি কিছু বুঝতে পারবেন, আমাকে একটু হেল্প করবেন? আচ্ছা। আপুটা বললো জি বলেন। আমি বললাম আপু আমি এরকম একটা মেয়েকে লাভ করি, লাভ করলে সেই মেয়েটার ফোনে মাঝে মধ্যে ওয়েটিং পাই, সে তাকে বললে সে লুকোচুরি করে আজ পর্যন্ত আমাকে কিছু বলে না। তখন বলতেছে যে দেখেন আসলে ভালোবাসার মধ্যে লুকোচুরি করলে কখনো ভালোবাসা হয় না। সে আমাকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিল, সে যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনি তাকে বলেন যে স্ট্রেট কাট শুধু আপনাকে ভালোবাসতে। তখন আমি বললাম যে জি ভাই আপু বলবো। তখন আপুর আমি ফোনটা নিলে তখন তার সাথে আমার কন্টাক্ট হয়, তাকে আমি বড় বোন বানাই এবং সে আমাকে ছোট ভাই বানায়। তো এরকম করে চলতেছিল। তো আমি আবার বাড়িতে চলে আসলাম, বাড়িতে থেকে আবার ঢাকা চলে আসি, গাজীপুরে চলে আসলে তখন ইমুর সাথে আবার কথা বলি, তখন একটু কম ওয়েটিং পাই। তো একটা সময় ইমুকে কথাটা বললাম যে আমি এরকম একটা বোন বানাইছি, তো আপুটা যাইতে বলে, চলো এক সময় যাই। সে আপুটা থাকতো কুড়িল চৌরাস্তা। তা আপু বললো তোমরা আসো। তো একদিন চলে যাই ইমুকে নিয়ে সে আপুর বাসায় চলে গেলে তখন আপু ইমুকে অনেক বুঝাইলো যে দেখো ইমরান তোমাকে অনেক ভালোবাসে, ও যেভাবে তোমাকে ভালোবাসে এই ভালোবাসাটা তুমি কোথাও পাবে না, হয়তো টাকা পয়সা অনেক কিছু পাবা, কিন্তু এই ভালোবাসাটা কখনো তুমি পাবা না। আপু বুঝানোর পরে একটু পরে চলে গেল, আপু নিজে বলো তোমরা বসো আমি নিচে ঘুরে আসি। তখন আপু যাওয়ার পরে তখন ইমুকে সেদিন এত মানে বোরকাটা খুলছে, তো মানে বোরকা ছাড়া কখনো দেখি নাই। ওই সেই ফার্স্টে একদিন দেখছিলাম ওই যে ট্রেনের মধ্যে, সেদিন বোরকা ছাড়া ছিল। তখন বোরকা খুললো, তখন দেখলাম অনেক ভালো লাগলো, এখানে অনেক মানে রোমাঞ্চকর সময় গেল আমাদের। তারপর আপু চলে আসলো, খাওয়া দাওয়া করে এখান থেকে চলে আসলাম। চলে আসার পরে এখন এই যে একটা রোমাঞ্চকর সময় মানে আমি ঠিক বুঝলাম না। মানে সেদিন এমনি ফার্স্ট ওকে মানে এমনি কিস করছিলাম এরকম আর কি। ওকে। তো তারপর আপুর বাসা দিয়ে চলে আসলাম। তো সেদিন থেকে ওর প্রতি টানটা আরো বেড়ে গেল, মানে মনে হলো যে আকর্ষণটা একটু বাড়লো আগের চেয়ে, মানে তখন আরো কেমন যেন লাগতেছিল। তো এরকম 15ই ফেব্রুয়ারি 8ই ফেব্রুয়ারি তো চলে গেল আমরা আপুর বাসায়। হঠাৎ 15ই ফেব্রুয়ারি তো হঠাৎ করে গাজীপুর চলে আসে। এর মধ্যে কিন্তু ভাইয়া আর একটা কথা যে আমি দোকান চেঞ্জ করি, আগে 3000 টাকা কাজ করতাম, এখন আল্লাহর রহমতে আমি 15-16 টাকা মাসে ইনকাম করি। তো ওই নতুন দোকানে তখন হঠাৎ করে ইমু চলে আসে একদিন গাজীপুর। আসার পর আমাকে বলতেছে যে আমি তো গাজীপুর চলে আসছি। আমি বললাম মানে কি? হ্যাঁ আমি স্টেশনে। তখন বললাম তুমি কিছু খাইছো? বলে না আমি খাই নাই। তখন আমি একটা পিৎজা নিলাম, পিৎজা নিয়ে আমার মেসে চলে গেলাম। মেসে চলে যাওয়ার পরে ওইখানে খাওয়াইলো দাইলো, প্রায় 3 ঘন্টার মতো সেদিন ছিলাম আমরা ওইখানে। তো যাই হোক ভাই এরকম একের পর এক চলে যাইতেছিল ভালো। সেই আপুটা কিন্তু আমাদের মাঝে একটা
ভালো একটা সম্পর্ক তৈরি করে দিল। ওই যে আপু বললো যে তুমি করবা না, এটা সেটা। কি করবা না, এই সাজেশনটা আমি আরেকবার শুনতে। আচ্ছা, সাজেশনটা হচ্ছে যে তুমি যখন কথা বলো প্রয়োজন ইমরানকে কনফারেন্স করবা। ওকে, ঠিক আছে, তাহলে সন্দেহ করবা না। জি জি, হ্যাঁ, কনফারেন্স করবা। এক জায়গায় যাইতেছো মার্কেটে, একটা SMS করলে যে আমি মার্কেটে যাচ্ছি, কলেজে যাচ্ছি, স্কুলে যাচ্ছ, পাঠাইলা তুমি স্কুলে যাচ্ছি, বাস শেষ। ইমরান যেখানে যায় তুমি ইমরান পাঠাবে, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তো দেওয়ার পরে আবার আমরা এক সময় সিদ্ধান্ত নিই যে আপুর বাসায় যাব। তো সেইবার আপুর বাসায় যাওয়ার পরে যাব, সকালবেলা বের হবে, কিন্তু প্রচন্ড বৃষ্টি। এখন বের হবে কিভাবে, এত বৃষ্টি থাকার পরে মাত্র 5 মিনিটের জন্য বৃষ্টি থামে, তখন আমি রামপুরা টেলিভিশনের সামনে, ও বের হয় বাসা থেকে, আবার বৃষ্টি নাম, তো ভিজে ভিজে আমার কাছে আসে। তখন একটা CNG নিয়ে আমরা চলে যাই কুড়িল চৌরাস্তা, দুজন বেজা অবস্থা আপুর বাসায় যাই। পরে সেদিন আমাদের মধ্যে মানে একটা অন্যরকম সম্পর্ক হয়ে যায়। অন্যরকম মানে কি, আপনাদের মধ্যে ফিজিক্যালি একটা আনএথিক্যাল রিলেশনশিপ? জি জি জি, সেটা হয়ে যায়। জি, এটা হয়ে যায় সেদিন। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিতে চাই এই জায়গাটিতে, ছোট্ট একটা বিরতি। এই সম্পর্ককে আমরা আসলে কি সম্পর্ক বলবো? একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের সম্পর্ক, এবং একই সাথে টানাপোড়েন আছে, এক ধরনের না পাওয়ার বেদনা আছে, পাওয়া না পাওয়া, মান অভিমান, অনৈতিক, সবকিছু মিলিয়ে একটা সম্পর্ক সামনের দিকে এগোচ্ছে। ফিনিশিং হয়তো অনেকেই গেস করে রেখেছেন, কিন্তু তারপর আমরা সবসময় একটা কথা বলে থাকি যে জীবনের গল্পের কোনো বাকি আসলে অনুমান করা যায় না যে গল্পটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমরা 4 মিনিট পরে আবারও ফিরে আসতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমাদের হ্যালো 8920 মেম্বার হওয়ার জন্য চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, the closer the better. This track was downloaded from FusionBD.com. Close Up presents Hello 8920. Close Up, the closer the better. প্রিয় শ্রোতা, 4 মিনিট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছি, এবং আপনারা যারা জীবনের গল্প বলতে হ্যালো 8920-তে আসতে চান তারা ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলি 91156668, এবং আরো একটি ফোন নাম্বার রয়েছে 09613892892। আমি আবারও বলি 09613892892। ফাইন, এবং তারপর আচ্ছা, তারপরে আসে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের মধ্যে ও বাড়িতে যায় আবার সিরাজগঞ্জে, আর এই 14ই ফেব্রুয়ারিটা হচ্ছে ওর জন্মদিন। তো তখন ও বাড়িতে যাওয়ার পরে তখন আমি তারপরের দিন বাড়িতে যাই, মানে পয়লা বৈশাখের আগে। তখন ওকে বার্থডেতে আমাকে উইশ করতে হবে, কিন্তু আমার পক্ষে তো আর বাসায় যায় কোনো উইশ করা যাবে না, কিংবা সিরাজগঞ্জ গেলে ওর সাথে সরাসরি দেখাও করা যায় না। তখন আমার ছোট বোনকে ওর বান্ধবীর মামাতো বোন হিসেবে পাঠাই, একটা গিফট দিয়ে পাঠাই। সেই গিফটটার মাঝখানে একটা লাভ থাকে, সেই লাভের মধ্যে দুই পাশে ওর ছবি দিয়ে দিই। ওকে, মানে দেখতে শোপিসটা দিতে অনেক সুন্দর, সেটা দিয়ে আমি পাঠাই দিই। তখন আমার ছোট বোন ওর সাথে কথা বলে, ফ্যামিলি সবার সাথে কথাবার্তা বলে, তো চলে আসে। তো এখান থেকে আবার ঢাকা থেকে যখন ও যায়, আমরা দুজন যাই, তখন দুজনের মধ্যে একটা সিদ্ধান্ত হয়। ও বলে যে আমি শাড়ি পরবো পয়লা বৈশাখে, এবং শাড়িটা পরে সর্বপ্রথম আমি তোমাকে দেখাবো। তখন এরকম সিদ্ধান্ত নিয়ে যাওয়ার পরে তো পয়লা বৈশাখে ওই আমাকে ফোন দিছে 3টার দিকে। ফোন দিয়ে আমাকে বলতেছে যে কি ব্যাপার, তুমি বের হবা না? আমি বললাম হ্যাঁ বের হচ্ছি। তাড়াতাড়ি বের হও। বের হয়েছি আমি আর আমার ফ্রেন্ড। তখন ও বলতে আচ্ছা এক কাজ করো, তোমরা ক্লোজার থেকে ঘুরে আসো, আমি একটু দেরি হবে, আমি গুদামের ওইখানে যাব আমরা সবাই। এই কথা বললে তো আমরা ক্লোজার থেকে ঘুরে এসে ওকে আবার ফোন দিই, কি ব্যাপার তোমাকে দেখবো না, তুমি শাড়ি পরবা না? আমাকে বলে কিসের দেখা আর কিসের শাড়ি, হঠাৎ করে। মানে তার আগে ফোনটা কিন্তু খুবই ভালোভাবে গেছে নর্মালি, কিসের শাড়ি কিসের দেখা। আমি বললাম এভাবে কথা বলতেছো কেন? কিভাবে বলবো? দেখো জান, মানে ওর সাথে সাথে আমি জান বলে কথাটা বেশি বলতাম, জান সোনা ময়না, মানে আদর করে ডাকতাম যেটা। তো আমাকে বলতেছে যে আমি শাড়িও পরবো না, কিচ্ছু করবো না, আর তুমি আমাকে কখনো ফোন দিবা না। তখন আমি একটা জিনিস ফিল করতেছিলাম, ওর হয়তো কোনো প্রবলেম হয়েছে। তখন আমি বললাম দেখো জান, তুমি প্লিজ আমাকে বলো কি হয়েছে, সমস্যা হয়তো হয়েছে তোমার, দেখি কি বলো। তখন ও বলতেছে তুমি আমাকে শাড়ি পরতে বলতেছো, আমি যদি বলি তুমি আমাকে আর শাড়িটা পরতে বলবা না। আমি বললাম যে আচ্ছা বলো কি হয়েছে। আমাকে যদি আমি শাড়ি পরি আমাকে দেখতে নিয়ে যাবে, তাকে দেখতে নিয়ে যাবে। তখন আমি বললাম যে জান তোমার শাড়ি পরার দরকার নাই জান, আমি এটা মানতে পারবো না, তুমি শাড়ি পরো না।
কয় না আমি শাড়ি পরবো না, এর জন্য আমার আম্মুর সাথে তারপর চাচির সাথে সবার সাথে ঝগড়া হয়েছে, তাও সে শাড়ি পরে নাই। তো তখন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় অনেক মানে কান্না করতেছি, মানে তখন তো প্রথম দিকে মানে প্রচুর খারাপ লাগতেছে। তখন ওকে বললাম যে তাহলে আমি চলে যাই, বলতেছে না তুমি দাঁড়াও আমি তোমাকে দেখবো। তো তখন এক চক্করে এসে আমার সাথে দেখা করে যায়, মানে এমনি নর্মালি। বাসায় চলে যাই, বাসায় চলে যাওয়ার পর আমি ব্রিজে বসে আমি আর আমার ফ্রেন্ড কিছুক্ষণ গল্প করার পর ও চলে যায়। তো আমি একা একা কাঁদতেছি যে মাত্র আমি একটা সম্পর্ক করলাম, আর এত ভালোবাসি ওকে, এই মুহূর্তে তার বিয়ে হয়ে যায়, কি করব আমি। তো এটা ভাবতে ভাবতে 10:30টার দিকেও আমাকে একটা SMS করে রাত্রে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে, আমি তোমাকে অনেক আদর করব, জাস্ট এইটুকু লেখা। তখন আমি বললাম কেন, তখন ও বলছে ইয়েস অথবা নো। তখন আমি লিখছি ইয়েস। তখন ও 11টার দিকে আমাকে ফোন দেয় বলতেছে যে তুমি কি এই মুহূর্তে আমার সাথে দেখা করতে পারবা। আমি বললাম বলো না কেন, কয় তুমি আসবা কিনা সেটা বলো। এখন দেখলাম যদি না বলি তাহলে আমার সাথে রাগারাগি করবে, কিনবাই করবে। আমি বললাম ঠিক আছে আমি আসবো। তখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে অত রাত্রে চলে যাই। চলে যাওয়ার পর আমি ভাবছিলাম যে ও তো এটা কিন্তু পয়লা বৈশাখের ঘটনা, সেই গুদামের ওইখানে আছে। আমি ভাবলাম যে সে হয়তো গুদামের ওইখানে আছে। তো ওইখানে দাঁড়ায় আছি রেল গেট, ফোন রিসিভ করতেছে না, অনেক ফোন দিচ্ছি সে রিসিভ করতেছে না। তো হঠাৎ করে সে ফোন দিল, বল তুমি কোথায়। আমি বললাম এই তো তোমাদের গুদামের এখানে। কয় না তুমি আমাদের বাসার সামনে আসো। তখন বাসার সামনে যাই, তখন দেখি ওর চাচুরা বক্স বাজাচ্ছে। আর ওই টাইমটা আমার ভিতরে একটু অন্যরকম লাগতেছে, এত রাত্রে মানে ভয় লাগতেছে ভিতরে যে এত রাত্রে আসছি এই জায়গায়। তখন প্রায় 12টার মতো বাজে। তো তখন চাচু ভিতরে গেল, তখন বলতেছে শোনো আমি শাটারটা একটুই করবো, তুমি ভিতরে ঢুকবা। আমার ভিতরে ভয় কাজ করতেছিল। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি সে সেই শাড়িটা পরছে, সাদা শাড়িটা এত সুন্দর লাগতেছিল, অসাধারণ আর কি। তো আমি ওইখান থেকে প্রায় 1 ঘন্টার মতো থাকার পরে চলে আসি। চলে আসার পরে তখন তাকে বললাম যে আচ্ছা একটা সত্যি কথা বললো, তুমি আজকে আমার সাথে এই পাগলামিটা কেন করলা, এইভাবে আমাকে এত রিস্কের মধ্যে নিয়া। বলতেছে যে দেখো আর যদি আমাকে মেরেও ফেলতো কিংবা আমি যদি ধরাও পড়তাম আমার কোনো আফসোস ছিল না, কারণ আমার ইচ্ছা ছিল আজকে তোমাকে আমি সাদা শাড়িটা পরে দেখাবো। তার মানে সেই ইচ্ছা করছে দেখে সে আমাকে এরকম করছে। তো এইভাবে চলতেছিল ভাইয়া, খুব ভালো একটা সম্পর্ক আমাদের চলতেছিল। সেই পয়লা বৈশাখের কিছুদিনের মধ্যে সেই যে আরেকটা আমাদের মাঝখানে তৃতীয় একটা ব্যক্তি ঢুকছিল, সেই মহিউদ্দিন। তখন তো ওই ছেলেটার সাথে কথা বলে না বলে সেই ছেলে ক্ষিপ্ত হওয়ার পরে তার বাবাকে জানাইলে তখন তার বাবা বলছে আমি বিষয়টা দেখতেছি। তখন তার মেয়ের কাছে শুনছে, বলছে না আমার সাথে কোনো সম্পর্ক নাই। তো বলছে তোমার বাসায় এটা আছে, কেন এটা আমাকে রজনী দিছে, এইসব বলে কাটায় দিছে। তো তখন আমার কাছে সেই বিষয়টা ক্লিয়ার হইলো, কিরকম যে ছেলেটার সাথে আসলে আমার রিলেশন না, এই ছেলেটা আমাকে অনেক ভয় দেখাইতো। বললাম কেমন ভয়, বলতেছে যে আমার একটা ছোট ভাই আছে, ও যদি ওর সাথে রিলেশন না করে তাহলে নাকি ছোট ভাইটাকে সে উঠায় নিয়ে যাবে, এই ধরনের নাকি তাকে ভয় দেখায় সম্পর্ক করছে। তো যাই হোক, কষ্ট হওয়ার পরে সেই বিষয়টা মেনে নিলাম, কিন্তু বলছি যে তোমাকে সিম আমি চেঞ্জ করে দেবো, এই সিমে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি যেন তোমার সাথে যোগাযোগ না করে। পরে তাকে আমি সিম চেঞ্জ করে দিই, তখন আমরা দুজনই কথা বলতে থাকি। যাক, তারপরে আমাদের মধ্যে ভালোই সম্পর্কটা আগাচ্ছিল। তো এর মধ্যে এই যে একটা আপু, সেই আপুটা আমাদের মাঝে এখন আবার ভিলেন হয়ে দাঁড়াইছে। যে আপু পরামর্শ দিত, জি, মানে তার সাথে তার বয়ফ্রেন্ডের ঝগড়া লাগছে দেখা সে আমাদের দুজনের মধ্যে একটা বিষ ঢালা দিল। কেমন, মানে ইমুকে বলে যে তুমি ইমরান কি করবা, ওর কি আছে না আছে, আর আমাকে বলতো কি তুমি এত খাটো একটা মেয়ে কি করছো, অর্থে কত সুন্দর মেয়ে আছে, এরকম দুজনের মধ্যে 2 রকম কথা দিত, তার আমাদের মধ্যে ঝগড়া হতো। তখন আমি ইমুকে বললাম দেখো তুমি তো আমার কিছুই অজানা নাই, আমি আমার লাইফের সব কিছু বলছি, যে আমার ফ্যামিলি কেমন। আমি ভাইয়া ওকে আমাদের বাসায় পর্যন্ত নিয়ে গেছি, আমাদের যে দেশের বাড়ি ওইখানে আমি দেখাইছি, আমার বাসা দেখাইছি, আমরা 2 ভাই কাজ করি, কিভাবে চলে সংসার সব বলছি। তো তখন যাই হোক, তো আপুরা এরকম বললে তো একটা ঝগড়া লাগলো। একটা পর্যায়ে একদিন আমাকে বলতেছে, আমি ওকে বললাম যে তোমাকে আমি এই মুহূর্তে বিয়ে করব। সে বলতেছে না আমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না, তুমি যদি এস্টাবলিশ হইতে পারো তাহলে তোমাকে বিয়ে করবো। তখন আমি ওকে বললাম যে দেখো ভালোবাসায় কখনো কন্ডিশন থাকে না, তো আসলে কন্ডিশন দিয়ে আমি এই সম্পর্ক রাখতে চাচ্ছি না। তখন ওরা আমার কথা বলা বন্ধ, রাত্রি থেকে কথা বলা পুরো অফ। অথচ তার আগে আমরা কখনো আধা ঘন্টার জন্য ফোন বা SMS ছাড়া থাকিনি। তো সেই দিন রাত্রে থেকে আর কোনো কথা নাই পরের দিন পর্যন্ত। পরের দিন রাত 3টার সময় আমাকে একটা SMS করছি, খুব ভালো আছো। সাথে সাথে ফিডব্যাক করছে আমি ভালো নাই, ভালো তুমি আছো।
তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আসলে কষ্টটা আমার একা হচ্ছে না, কষ্টটা ওরও হচ্ছে, এর জন্য ও আসলে ঘুমায় নাই। তো এরকম সারা রাত SMS করতেছিলাম, সারা দিন SMS এর উপরে চলতেছে, তাও কেউ কাউকে ফোন দেই না। একটা সময় সিদ্ধান্ত আসি যে হ্যাঁ ঠিক আছে, আমরা কথা বলবো, আমরা বিয়ে করব। তো তখনও আমাকে রাত 10টার দিকে আরেকটা SMS করে যে আমাকে ফোন দাও। তো আমি ফোন দেই না। পরে একটা SMS করছে, যাকে সারা জীবন কাছে রাখবা তাকে একটা ফোনই দিতে পারতেছো না, তাহলে কি ভালোবাসো। সাথে সাথে আমি ফোন দিছি। ফোন দিলে ও কান্না শুরু করছে, আমিও কান্না শুরু করছি। মানে দুজন যে তো লং টাইম কখনো কথা বলা ছাড়া থাকি নাই, প্রচন্ড কান্না করতে। কয়দিন কথা না বলা ছিলেন? কয়দিন বলতে মানে 36 থেকে 48 ঘন্টা হবে এই। ওকে, মাত্র 2 দিনের মতো। মাত্র 2 দিনের মতো, মানে দুজন ফোন দিয়ে কান্না শুরু করে দিছি। পরে দুজন বলতেছি জানো, ওই ফার্স্টে বলতেছে আপু আমাকে এই কথা বলছে, মানে যে মিথ্যা কথাগুলো আপু আমার সম্বন্ধে, মানে নেগেটিভ কথাগুলো বলছে। তখন আমি বললাম যে তোমাকে এই কথা বলছে? বলে হ্যাঁ। তখন আমি আবার বললাম যে আমাকে তো তোমার সম্বন্ধে এই কথাগুলো বলছে। তখন তো আমরা এখানে ক্লিয়ার যে আসলে আপু এখানে এখন আমাদের মাঝে ভিলেন হয়ে দাঁড়াইছে। তখন আমি তো আবার বিশ্বাস করবো কিভাবে? পরে ও আমাকে বল তুমি আমাকে অবিশ্বাস করো, আমি তোমাকে কনফারেন্সে কথা শোনাবো। তখন আমাকে কনফারেন্সে শোনালো, দেখলাম যে ঘটনা সত্য। তারপরে থেকে আপুর সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়। তারপরে আমরা, যেটা সত্য, আপু আমাদের মাঝে থেকে চলে যাওয়ার পরে আমরা সম্পর্কটা অনেক ভালো কাটাইলে এক সময় আমার মামাতো ভাইয়ের বাসায় যাব। তো আমার আর একটা মামাতো বোনের বিয়ে হয়। বিয়ে হলে সেই বিয়ের মধ্যে মামাতো ভাই বলছে কি রে তুই তো লাভ করিস, যাস না কেন একসময় আমাদের এখানে যাস। তখন আমি বললাম যে ভাবি আবার কিছু ভাববে না তো? কার তোর ভাবি কি ভাববে, তোর ভাবির সাথে কথা বল। ভাবিরে বললাম, ভাই বলল সমস্যা কি, যাইবা। পরে কিনা আমার মামাতো ভাইয়ের বাসায় একদিন গেলাম। যাওয়ার পরে ওইখানে আমাদের মধ্যে তখনও একটু, তো তারপরে মানে আজকে মামাতো ভাইয়ের বাসায় এরকম বিভিন্ন জায়গায় যেতাম। তো এগুলো জায়গায় যেতেন এবং এই ধরনের জি আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনটা হইতো। মানে জিনিসটা দেখা যেত যে একসময় ওর ইচ্ছা করতো, একসময় আমার ইচ্ছা করতো, কিন্তু জিনিসগুলো অন্যভাবে বলতো। তো একদিন এরকম কখনো হোটেলে যাইনি, ঠিক আছে। তো সেদিন আমরা সকালবেলা হাতির ঝিলে দেখা করছি। হাতির ঝিলে দেখা সাক্ষাৎ করার পরে তো বিকালে যাব হচ্ছে আমরা রমনার দিকে। তো রমনার দিকে যাইতে তো রিক্সাওয়ালা আবার এই মৌচাক যা আছে মালিবাগের ওইদিকে যাইতেছে। হঠাৎ করে ওইদিকে একটা হোটেলের নাম হোটেল দেখে। তো এখন ও বলতেছে কি চলো হোটেলে যাই। তখন সম্ভবত ইয়ার্কি করেই বলছিল, ফান করেই বলছিল। দেখলাম চলো যাই। তারপরে ওইখানে আমরা এক সময় যাই আর কি। তো এরকম তার পরবর্তীতে ওইখানে ওই হোটেলটাতে আমরা অনেকবার যাই, যাতায়াত করি। তো এইভাবে আমাদের মধ্যে অনেকবার অনৈতিক সম্পর্ক হয়েছে। চলতে থাকার পরে আবার ঈদ আসে, আরেকটা ঈদ আসে, সেটা হচ্ছে রোজার ঈদ। তো সেই রোজার ঈদের পরে ওর ভাইয়ের মুসলমানি। তো সেই মুসলমানি তো আমার তো সরাসরি সে দাওয়াত করতে পারে না, কারণ যেহেতু তার বাবা মা জানে না। তো তখন আমাকে বললো যে দেখো আমি খাবার প্যাক করে দেবো, তো তুমি সেই খাবারটা নিয়ে যাবা। আমি বললাম যে না এটা কেমন দেখায়। বলে না তুমি নিবা, এটা আমার অনুরোধ, নাহলে আমি খুব কষ্ট পাবো। সেদিন আবার 144 ধারা জারি করছিল দেশে। তো আর বাসার সামনে মিনিমাম 150, বাসার পাশেই 150 পুলিশ, সবাই একদম অস্ত্র নিয়ে। তো আমি রিক্সা নিয়ে যাই, দেখি মানে ঢোকা যাচ্ছে না। পরে একটা পর্যায়ে আমি অন্য রাস্তা দিয়ে হেঁটে যাই। হেঁটে যাওয়ার পরে তো ওদের নিচে দেখি দাঁড়ায় আছে একটা হলুদ ড্রেস পরা, খুবই সুন্দর লাগতেছিল। তো তখন এটা নিয়ে আমি চলে আসলাম। পরে আমার বাসায় নিয়ে আসলাম। আমার আম্মু বলল কি ব্যাপার, এটা কি হয়েছে? পরে আমি বললাম যে ইমু পাঠাইছে। আপনার ফ্যামিলিতে জানতো ইমুর? হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমার আম্মুকে জিনিসটা অন্যভাবে জানাইছিলাম। কেমন করে? একদিন আমার আম্মুকে ছবিটা দেখাইছি, ছবিটা বলছি আম্মু এটা দেখতে কেমন? আমার আম্মু বলছে যে হ্যাঁ ভালোই তো দেখা যায়। তখন বলতেছে কে? আমি বললাম না এমনি একটা মানুষ। পরে আর একবার বাড়িতে যা আবার বলছি যে আম্মু দেখতে ভালো দেখা যায়, ছেলের বউ বানানো যাবে? হ্যাঁ যাবে, মানে আম্মুর সাথে ফ্রি তো, হ্যাঁ যাবে। ওই হিসাবে ধীরে ধীরে এক সময় আমার আম্মুকে বলি আম্মু আমি যদি একটা সত্য কথা বলি আপনাকে, আপনি কি রাগ করবেন? বলে না। বললাম তাহলে আপনি পরবর্তীতে আমার থেকে অন্য মাধ্যমে জানতে পারলেন, হয়তো আপনি তখন কষ্টটা বেশি পাবেন, কিন্তু আমি যদি সরাসরি আপনাকে সত্যি কথা বলি তাহলে সেটা আপনি খুশি না। তখন বলতেছে হ্যাঁ তুই আমাকে সত্যি কথা বল। তখন বললাম আম্মু এই মেয়েটাকে আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। তখন আম্মু আমাকে একটা পরামর্শ দিল কি দেখো বাবা, লাইফটা তোমার, তুমি যদি ওকে নিয়ে সুখী থাকো আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি ওকে নিয়ে থাকবা, ওকে নিয়ে সংসার করবা। আমার আম্মু এরকম পরামর্শ দিল। তো সেই সূত্র মতে আমার আম্মু জানে। তো তারপরে বাসার সবাই খাইলো, খাওয়া দাওয়ার পরে তো ওইখানেও সেইবারও আমি ওদের বাসায় যাই। তো ভাই এরকম করে আমাদের খুবই ভালো সময় কাটে, খুব ভালো। মাঝে মধ্যে ঝগড়া করতো, কিন্তু সেই ঝগড়াটা আমি রাগ ভাঙাইতাম, একটু পর ঝগড়া। কিন্তু আমার ভিতরে একটা ধারণা ছিল যে আমাকে ভালোবাসে, আমার সাথে তো রাগ করবে, স্বাভাবিক এটা। আমি এটা খুব সহজে মেনে নিতাম। একবার কি হলো, আপনার সবে বড়দের মধ্যে
আমাকে বলল যে তুমি কালকে আসবা, তোমার জন্য আমি হালুয়া রুটি সব করে রাখবো, তোমাকে আমি খাওয়াবো। তো পরে ও রাত্রে হালুয়া রুটি করতে আমাকে ফোন দিতে পারে নাই, পরে রাত্রের দিকে ফোন দিছে। পরে ফোন দিয়ে বলতেছে সরি, আসলে তোমাকে এতক্ষণ ফোন দিতে পারলাম না, আমি খুব কাজে ব্যস্ত ছিলাম। না সমস্যা নাই, যেহেতু কাজ বাড়ির কাজ করবাই তো। পরে বলতেছে কালকে সকালে তুমি অবশ্যই আসবা। তো তারপরে ও যখন এই ওকে অ্যাডমিশন দেওয়ার জন্য পলিটেকনিক্যালে ভর্তি হবে, এটা আমি ওকে বুঝাইছিলাম যে তুমি পলিটেকনিক্যালে পড়লে ভালো, কম্পিউটার নিয়ে পড়ো আরো ভালো হবে। এটা কি ইন্টারমিডিয়েটের পরে? না, এসএসসির পরে। এসএসসির পরে? জি, এসএসসির পরে ওকে আমি এরকম বললাম ডিপ্লোমা করবে। জি, ডিপ্লোমা করবে। ওকে। তো বুঝানোর পর আমি ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিটেকনিক্যাল ঘুরলাম, দেখলাম কোনটা ভালো, কিন্তু সবগুলো পছন্দ হয় না কিংবা দূরে হয়। আমারও তো একটা টেনশন হয় যে দূরে থাকলেও যদি একটা বিপদে পড়ে আমি যদি না যাইতে পারি তাড়াতাড়ি সমস্যা। এর জন্য ওকে উত্তরা পলিটেকনিক্যালে ভর্তি করে দিলাম, ওই গাজীপুর থেকে আমার কাছে হয় দেখা। তো এখানে দিলে ওখানে ক্লাস করলো। তো আমি কি করতাম ভাইয়া, ভোরে ও তো রামপুরা থেকে 7টার সময় যাইতো, তখন আমি গাজীপুরতে ভোর 5টার সময় বের হইতাম, বের হয়ে রামপুরা 7টার মধ্যে চলে আসতাম, ওকে নিয়ে আবার কলেজে দিয়ে আসতাম। এরকম করতে সম্পর্ক করতেছিল, খুব ভালো ছিল। তো এর মধ্যে আমাকে বললো যে তুমি একটা বাসা নাও, ভালোবাসা, যেখানে আমি সবসময় যাইতে পারি আসতে পারি। তো এর জন্য একটা ফ্ল্যাট নিলাম। ঠিক আছে, একটা ফ্ল্যাট নিলাম, মানে নিরিবিলি পরিবেশে ভালো একটা ফ্ল্যাট নিলাম ওইখানে থাকার জন্য। তো ওই ফ্ল্যাটে ও মাঝে মধ্যে যাইতো আসতো, দেখা যায় যে মাসের মধ্যে 2-3 বার যাইতো, রান্না বান্না করে খাওয়াইতো। মানে এরকম খুবই, মানে আমাদের সম্পর্কটা ছিল একদম স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, এবং সবাই জানে, ওর কলেজের সবাই জানে যে আমি হাজব্যান্ড ওয়াইফ। আমার বাসার সবাই জানে ও আর আমি হাজব্যান্ড ওয়াইফ। এত সুন্দর। আপনার বাসার সবাই কেন জানবে হাজব্যান্ড ওয়াইফ? আপনার বাসা তো আমার ওই বাসা না, মানে আমি গাজীপুরে যেখানে থাকি এই বাসার সবাই জানে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। মানে ও ফ্ল্যাটে থাকতো, আপনি সেই ফ্ল্যাটে অবাধে যাতায়াত করতেন? আমার ফ্ল্যাটও আসতো আর কি। আপনার ফ্ল্যাটে ও অবাধে যাতায়াত করতো, সবাই জানতো আমরা হাজব্যান্ড ওয়াইফ। এবং আপনাদের মধ্যে অনৈতিক শারীরিক সম্পর্ক কন্টিনিউয়াসলি হচ্ছে? জি হ্যাঁ, হচ্ছে। তো এরকম চলতেছিল, আর কলেজে আসি, এরকম খুবই ভালো সম্পর্ক, এর মধ্যে কোনোই নেই। হঠাৎ করে ওর বাবা মা জেনে যায় এই বিষয়টা, মানে একটা চিঠি পাই। আমি তো মানে আগে প্রচুর চিঠি দিতাম ওকে। জি। তো সেই চিঠি একটা পেয়ে যাওয়ার পরে তারপরে থেকে ওর ফোন সব অফ করলে, তো ওর তো ফোন 2টা ছিল, একটা ফোন আবার আলাদা রাখছিল। তো সেদিন রাত্রে প্রায় 2টার দিকে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে প্রচুর কান্নাকাটি করে আমাকে। আপনারা যোগাযোগ করতেন, আবার চিঠিও লিখতেন? হ্যাঁ, মানে ওইটা ছিল, মানে চিঠিটার মাধ্যম কিভাবে আসলো ছোট করে বলি। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় আমাকে ফোন দিয়ে বলতেছে, মানে এমন সুন্দর করে, জান তোমার কাছে একটা দাবি আছে আমার, তুমি শুনবা? আমি বললাম হ্যাঁ বলো। দিবা তো? বলে হ্যাঁ দেবো। তুমি প্রতিদিন আমাকে একটা করে চিঠি দিবা। তারপরে থেকে আমি প্রতিদিন একটা করে চিঠি কুরিয়ারে পাঠিয়ে দিতাম, সে আবার সেটা রামপুরা থেকে উঠায় নিত। বাবা, এরকম মানে ফোনে কথা কন্টিনিউসলি হইতে এরকম করতাম। তো তারপরে আর আব্বু আম্মু এরকম জানাজানি হওয়ার পরে তখন রাত্রে 2টার দিকে আমাকে ফোন দিয়ে বলতেছে, কাঁদতেছে, বলতেছে তুমি কি আমার জীবনটা ভিক্ষা দিবা? তোর কথা শুনে মানে আমার ভিতরে যেন ফাইটা যেতেছে, কি বলে এটা, আমি আর জীবন ভিক্ষা দেবো? তখন বলতেছে আব্বু আম্মু সব বিষয় জেনে গেছে। তো প্রচন্ড পরিমাণে কান্না করতেছে। পরে আমি সেদিন ওকে সান্ত্বনা দিলাম, ভাবলাম যে না ঠিক আছে, হয়তো উপস্থিত সমস্যা এটা শেষ হয়ে যাবে। আমি ওকে বুঝাইলাম। তো বলতেছে যে আমি কিন্তু আর তোমার আজকের পরে ফোন দিতে পারবো না। আমি দেখলাম হয়তো দিবে, বাবু তো মনটা খারাপ, বাইরে থেকে এসে হলে তো দেবে। তো সেদিন অফ ফোন, তারপরে থেকে সেদিন ভোর পর্যন্ত কথা বললাম। অফ ফোন, তো ফোন অফ, আর সব ফোন অফ, আর আম্মুরটা শুধুমাত্র আব্বুর ফোন খোলা। মানে সেদিন রাত্র আমাকে সব বলে দিছে যে আব্বু যদি ফোন দিয়ে তোমাকে বলে তুমি কোথায় থাকো, বলবা মিরপুর শেওড়াপাড়া থাকি, আর আমি পড়ি মিরপুর একটা কলেজে, আমি কম্পিউটারে চাকরি করি, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আমার যে এলাকার নাম সেই এলাকার নামটা শুধু চেঞ্জ করে, মানে আমাকে সব বলে দিল। ওর আব্বু ফোন দিলে আমি কি বলবো। আচ্ছা আচ্ছা। তো এর মধ্যে 10 দিনের মধ্যে আর আমাকে কোনো ফোন দেয় না। আর এ সাইডে আমি পাগলের মতো হয়ে গেছি। মানে কি করতেন 10 দিন? হ্যাঁ, কি করতেন 10 দিন? পাগলের মতো কান্না করতাম আমি। আমার রুমমেট ছিল, সে আমাকে অনেক ধন্যবাদ, মানে আমাকে বুকের ভিতরে জড়ায় আমাকে অনেক সান্ত্বনা দিতে, ভাইয়া ইমু ফেরত আসবে, আপনি চিন্তা করেন না। আর ফ্রেন্ডদের ফোন দিতাম, দোস্ত তোদের 3 বছরের সম্পর্ক, আর ইমুর সাথে তোর যে সম্পর্ক, ইমু কখনো তোকে ভুলা যাবে না। আমি ওদের মাঝে মধ্যে সান্ত্বনা থাকতাম, আবার বলতাম না 1 মিনিট হলে তো ফোন দিতে পারে। তো হঠাৎ করে কি করলো, 10 দিন পরে আবার ফোন দিল। ফোন দিয়ে সেদিন বলতেছে আসলে দেখো তোমার আমার এটা সম্ভব না, ঠিক আছে, তোমাকে আমি এরকমই করতে পারবো না, আমার বাবা মা মানবে না। আমি ওকে সেই দিনও বুঝাইলাম যে দেখো তুমি এটা কি বলো, আমি তো কখনোই এটা মানে মানতে পারবো। এটা কতদিন পরে, মানে আপনাদের সম্পর্কে কতদিন পরের ঘটনা এটা? সম্পর্ক শুরু হওয়ার কতদিন পরে? 3 বছর পরে। মানে সম্পর্ক শুরু হওয়ার 3 বছর পরের ঘটনা এটা? ওকে জি। তো তারপরে আমাকে এই কথা বললে আমি মানে স্তব্ধ হয়ে যাই, ওকে কান্না করে বলি দেখো
আমি তোমার যে হাতটা ধরছি আমি অন্য কোনো মেয়ের হাতটা ধরতে পারবো না, আমি তোমার বুকে মাথা রাখছি, আমি অন্য কোনো মেয়ের বুক মানে মাথা রাখতে পারবো না। আমি এরকম কান্না করতেছি আর ওকে আমি বলতেছি, আমাকে বলতেছে দেখো এখন আমার বাবা মা না মানলে আমি কি করবো। বললাম দেখো রিলেশনের শুরুতে আমি তোমাকে বলছিলাম যে তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি অনেকটা কম বেশি, অনেকটা আকাশ পাতাল। তখন আমাকে বলতেছে দেখো এটা সম্ভব না, আমি কি করবো। বললাম দেখো আমি তোমাকে বলছিলাম যে আমার কিচ্ছু নাই, তুমি আমাকে বলছিলা যে তোমার বাবা মা শুধু পড়াশোনা জানা একটা ছেলে হইলে চলবে, তোমার বাবা মার মধ্যে নাকি লোভ নাই। তখন সেদিন রিলেশনের শুরুতে সেটা বলেছিল, আমি বলছিলাম ওকে যে দেখো তোমার বাবা মা মানবে না আমাকে। তখন আমাকে বলছিল আমার বাবা মা তো লোভী না, সেটাই ও শুরুতে বলেছিল আপনাকে। হ্যাঁ, তো তখন মানে ওকে আমি মিথ্যা বলি না ভাইয়া, যেটা সত্য কথা। তো পরে আমি এরকম বলার পরে সেদিনও ফোনটা রেখে দিল, আবার যোগাযোগ নাই। পরে আবার প্রায় 20 দিন পরে আবার একবার ফোন দিল, ফোন দিয়ে সেদিন এরকম ডাইরেক্ট বলতেছে আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, এটা সম্ভব না। সে ডাইরেক্ট বলতেছে 20 দিন পর ফোন দিয়ে আবার। ওকে। তো আমি মানে যখন ওগুলো কথা বলে আমার বুকের মধ্যে মানে কাটা মারতেছে, বিলেট দিয়ে ফেসাচ্ছে কে এরকম লাগে, আর আমি কাঁদতেছি হু করে কাঁদতেছি। তো ও বুঝতেছে কিন্তু ওর ভিতরে কোনোই নাই, মানে একটা টান থাকে না মানুষের, সেই টানটা নাই। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যদি ওর ফ্যামিলির কারণে ওকে এভাবে সুইচ করতে হয় জি তাহলে ওর ভিতর থেকেও তো এক ধরনের মায়া থাকা উচিত ছিল, তাই না? জি ভাইয়া, আমার কথাও সেটা যে আমি তো এটাই সান্ত্বনা নিয়ে আমি ভাবছিলাম এটা যে ও যদি আমাকে শুধু ফোন দিয়ে এটা বলতো যে আমার ফ্যামিলিতে আবাবত সমস্যা আছে, তুমি টেনশন করো না, তুমি তোমার মতো চলো ঠিক মতো, আমি তোমার আছি তোমারই থাকবো। যদি শুধু এই কথাটা আমাকে বলতো আমি মাসের পর মাস বছরের পর বছর কাটাতে পারবো না, আমার ইমু আমার আছে। কিন্তু সে আমাকে ডাইরেক্ট বলতেছে আমার পক্ষে সম্ভব না, তখন আমি কি করবো? 20 দিন কোনো যোগাযোগ ছিল না আপনার সঙ্গে? মানে প্রথমে 10 দিন, তারপর আবার 20 দিন, 1 মাস, তারপরে ফোন দিয়ে আবার একই কথা বলছে, সেম কথা বলতেছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে ইমনের জীবনের গল্প প্রচারিত হচ্ছে। এই জীবনের গল্পের শেষের দিকে এসে মূল্যায়নটা সবসময় আপনাদের হাতেই থাকে, তো আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না। আজকেও আপনারাই মূল্যায়ন করবেন। যারা ওকে নিয়ে প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং আরেকটি বিষয়, যারা হ্যালো 8920 জীবনের গল্প বলতে চান তারা একটি পার্টিকুলার নাম্বারে ফোন করে প্রথমে নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 91156668। আবারও বলছি 91156668। এখানে ফোন করতে হলে মুঠোফোন থেকে 0 দিয়ে যোগ করে নেবেন। ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আমার সঙ্গে রয়েছে ইমন তার জীবনের গল্পে। ইমনকে দেখার জন্য এবং একই সাথে হ্যালো 8920 মেম্বার হওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। স্পেলিংটা হচ্ছে HELLO8920। ইমন তারপর আমাদের এরকম মানে ওইরকম বললো ফোন দিয়ে বলার পরে তখন আমি বাসায় ছাদে বারান্দায় মানে পাগলের মতো অবস্থা আমার, মানে কান্না থামাইতে পারি না। যখনই বুকের মধ্যে একবার ভাবি যে না ইমু আমার নাই, তখনই মানতে পারি না যে কেমনে যার সাথে আমার দিনকে দিন রাতের পর রাত মানে যে স্মৃতিগুলো আমার ভালো লাগা কখনোই সম্ভব না। সবচেয়ে বড় কথা আমি ভালোবাসি, ওকে আমি হারাইতে পারবো না। আমার ভিতরে জায়গায় যে আমার যদি জীবনের বিনিময় হয় তারপরে আমার চাই, এরকম একটা এই জায়গায়। তো লাস্ট মানে ও কলেজে বন্ধ, হরতাল এইসব থাকে, তো এর জন্য কলেজ টলেজে বন্ধ থাকে। এর জন্য পরে আরেকদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, সেদিনও কলেজে আসলে তো তখন আমি ওকে ডাক দেওয়ার পরে তখন আমাকে আসার পর একটু সাইটে যাওয়ার পরে বললাম তুমি কি শুরু করছো বলো তো। মানে তখন আমি শেপ টেপ করি নাই, মানে আমার অবস্থা চেহারা বুঝতে পেরেছি, আপনি অনেক রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছেন সেই সময়টাতে। হ্যাঁ, তো তখন সেপ্টেম্বর করি নাই, তো ওইদিক সাইটে নিয়ে বলতেছি তুমি কি শুরু করছো? কি শুরু করবো? বললাম আমাকে ফোন দাও না কেন, ফোন দিয়ে লাভ কি? সে আমাকে স্ত্রী এভাবে বলতেছে, মানে আমাকে একটু সান্ত্বনা দেওয়া বলতে সে আমাকে এরকম বলতেছে।
যে ফোন দিয়ে লাভ কি? বললাম লাভ কি মানে? যে সম্পর্কের কোনো শেষ নাই, তাহলে সেই সম্পর্ক ফোন দিয়ে কি লাভ? তোমারও কষ্ট আমারও কষ্ট। বললাম তোমার কষ্ট আমার কষ্ট হবে কেন? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এই সম্পর্ক শেষ হবে কেন? শুধুমাত্র তোমার বাবা মার জন্য কি এত সুন্দর একটা সম্পর্ক, আমাদের 3 বছরের এত স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তুমি শেষ করে দিতে চাও? বলে আমার পক্ষে সম্ভব না। সে ডাইরেক্ট বলতেছে। তখন আমি তাকে একটা প্রস্তাব দিলাম, বললাম যে দেখো তোমাকে স্যার আমার থাকা সম্ভব না, আমার বাঁচাও সম্ভব না। তো যদি তোমার আব্বু আম্মু সমস্যা করে তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখন বিয়ে করতে পারি। বিয়ে করে ধর তুমি তোমার মতো আলাদা থাকলা, আমি আমার মতো আলাদা থাকলাম। যদি ভবিষ্যতে তোমার আব্বু আম্মুকে তুমি বুঝাইতে পারো যে আব্বু আম্মুকে ছাড়া আমি থাকতে পারবো না কিংবা, তাহলে তুমি আমার কাছে চলে আসলা। আর যদি দেখো না বুঝাইতে পারলা না, তাহলে তুমি ও সাইডে তোমার মতো একা থাকলা, আমার মতো সাইডে একা থাকলাম, আর ভবিষ্যতে বিয়ে করলাম না। জীবনে এটুকু শান্ত নিয়ে থাকবো যে তুমি আমার ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড। আর মাঝে মধ্যে ধরো সপ্তাহে যদি একদিন পারো কথা বললাম, মাসে একদিন পারলে দেখা করলাম, একবার প্রয়োজনে বছরে পারলে দেখা করলাম। এইভাবে তো মনের মধ্যে একটা সান্ত্বনা নিয়ে থাকতে পারবো যে তুমি আমার। টু ইমোশনাল, আপনি অনেক বেশি ইমোশনাল। যাই হোক, বলেন তারপর। জি, আমি এরকম বললাম। তো বলার পরে বলতেছে না আমার পক্ষে সম্ভব না। লাভ কি? ডাইরেক্ট ভাবে লাভ কি? আমি বললাম দেখো লাভ লাভ আমি বুঝি না, আমি তোমাকে চাই। তো তখন না মানে তখন সাইডে এসে একটা অটো নিলাম, একটু সামনে যাই, এখানে কলেজ টলেজ। অটোতে নিলাম, আর হাতে ধরে আবার আমি বুঝাইতেছি যে দেখো দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ঠিক আছে? তখন ও বলতেছে যে দেখো আমি কি করবো, আমার পক্ষে সম্ভবই মানে আমি ওকে বুঝাও শুধু উজানি ধরতেছে। তখন মানে না, তখন আমি ওকে একটা মারছি, ঠিক আছে? আর গালে আমি চড় দিই, 4-5টা চড় দিই। তখন ও আমার হাতে মোবাইলটা নিয়ে ও আমাকে 2টা বক্সিং দেয়। তো তখন ও কান্নাকাটি করে, ওইটা দেখে আমি মানতেছিলাম না, আমারও কান্নাকাটি মানে খারাপ লাগতেছিল। একটা সময় আমি আবার বুঝাই রেল লাইনের পাশে দাঁড়ানোর পরে আমি আবার বুঝাইতেছি দেখো তোমার স্যার আমি থাকতে পারবো না, পারলে তুমি আমার খুন করে ফেলাও, আমার মাইরে ফেলাও, তারপরে তুমি যা খুশি তাই করো। আর তুমি বিয়ে করতে পারবা, তাহলে তুমি কেমন করে বিয়ে করবা? আমি যে এখানে মানে এইভাবে বুঝাইতেছি সরাসরি যে আমি যে এখানে একটা ছেলে মানুষ হয়ে আমি মানতে পারতেছি না তুমি আমার কাছে চলে যাবা, তুমি কেমন করে মানতেছো? 3 বছর তোমার আমার মধ্যে যে সম্পর্কটা হয়েছে, তুমি আমাকে নয় ঠকাইয়া যাইতেছো। তুমি যখন বিয়ে হবে তোমার হাজবেন্ড, তুমি সেই হাজবেন্ডকে কি জবাব দিবা যে তোমার মধ্যে কি আছে? তোমার কাছে যে একজন হাজবেন্ড যা পাবে সেটা তো তুমি আমাকে দিয়ে দিছো, যে তুমি এটা কিভাবে আরেকজন মানুষকে তুমি ঠকাইবা? ও তখন চুপকে থাকে, কোনো কথা বলে না। এর মধ্যে একটা ট্রেন আসে, আমি বললাম যে চলো যাই, তাহলে যদি ভালোই বেশি থাকো তাহলে চলো দুজন একসাথে আত্মহত্যা করি। ইউ টোল্ড দিস? আমি বলছি। ওকে। তখন ও বলতেছে কি আমি আত্মহত্যা করবো না, আমি এমন জায়গায় চলে যাম যা তুমি আমার খুঁজে পাবে না। তো আমি বললাম দেখো তুমি এটা কাজ করো না, তুমি আমার কাছে থাকো, ঠিক আছে? আমি তোমার খুব ভালোবাসবো। তো আমি এরকম অনেক বুঝাই ভাইয়া, আমার বুঝে কোনো কাজ হয় না। তার একটা করা সে আমাকে আর চায় না। তো না চাইলে তখন আবার ভালোভাবে কথা বলার পরে বললাম চলো যাই, তাহলে গাজীপুরে যাই, ঠিক আছে? ও বলতেছে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে সেতুকে খাতাটা দিয়ে আসি। সেতুর ফ্রেন্ড? জি। তো খাতা দিতে যাই ভিতরে, 10 মিনিট পরে আসে। আসার পরে বলতেছে আসলে আমার দেরি হবে, আমি যাইতে পারবো না। মানে দেরি হবে, যেতে পারবে না আমার সাথে। মানে আপনি ওর ফ্ল্যাটে, আপনার ফ্ল্যাটে নিতে যাচ্ছিলেন? ফ্ল্যাটে কি মানে গাজীপুরে, মানে আমি আমার ওইখানে যে জব আছে, আমার সময় হয়ে যাইতেছে, ঠিক আছে? মানে আমার সেটা ছুটি নিয়ে আসি নাই, সময় হয়ে যাইতেছে। তো সেই হিসাবে মানে আমি ওকে গাজীপুর যাও, আমি যাওয়ার পথে কথা বলবো, ওর যেহেতু সময় আছে। তখন ও বলে যে থাক। পরে আমি সরল মনে বলে ঠিক আছে তাহলে তুমি থাকো, তাহলে 19 তারিখ আমার একটা পরীক্ষা আছে। তো পরীক্ষাটা আমার 12টার সময়, তো আমি 8টার দিকে কলেজে আসবো, 2 ঘন্টা তুমি আমাকে একটু সময় দাও, 2 ঘন্টা আমি তোমার সাথে কথা বলবো, একদম সরল মনে। আবার ওকে বুঝাই। ওকে। আমাকে বলো আচ্ছা ঠিক আছে। আর একটু পরে বলতেছে যে সেদিন তো আমার সাথে আব্বু আম্মু আসতে পারে। তো আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে নাকি ও কি করছে, আর আব্বু আম্মুকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে আব্বু আম্মু ইমরান আমাকে অনেক মারছে। ওকে ওকে। আমার অনেক মারছে, আমার গাল ফুলায় ফেলছে, আমার মাথায় মারছে, আমার হাসপাতালে যাওয়া লাগবে। আর আব্বু আম্মু সাথে সাথে চলে আসছে। সাথে চলে আসার পরে ওকে নিয়ে গেছে কলেজ থেকে। তো নিয়ে যাওয়ার পরে তারপরে আমি যখন এই বিষয়টা শুনলাম, যারা আব্বু আম্মুকে ফোন দিয়ে কথাটা বলছে, তখন আমি বুঝছি যে না, ও যদি আমাকেই ভালোবাসতো তাহলে কখনোই আর আব্বু আম্মুকে এই কথাটা অ্যাটলিস্ট বলতো না। সে অবশ্যই লুকায় রাখতো। আর সে যদি আমাকে চাইতো কিংবা অন্যভাবেও যদি চাইতো, তাও তো তার আব্বু আম্মুকে কখনো বিষয়টা জানাইতো না। তো সেদিন আমি বুঝলাম যে না, ও মনে আর আমার হইল না, ঠিক আছে? মনে শেষমেশ ওকে পাবো না। ও সরি ভাই, সেদিন আবার ওকে আমি কিছু হুমকি দামকি দিছি। মানে ওকে বলছি যে দেখো তোমার যে ডকুমেন্টস গুলো আমার কাছে আছে, আমি যদি এগুলো ফাঁস করে দিই তুমি বুঝতে পারতেছো কি হবে। আমি অত শত বুঝি না, আমি তোমারে চাই,
ঠিক আছে, মানে আমি চাইতেছি কি আমার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ এট এনি কস্ট তাকে আপনার চাই, হ্যাঁ, যে সেটা যেভাবে হোক, যদি আমার মৃত্যুর বিনিময় হোক কিংবা যে কোনো মানে হুমকি দামকি দিয়ে সব দিক দিয়ে আমি চাইতেছি। কিন্তু তার একটাই কথা, সে আমাকে চায় না। তো এরকম চলে আসি। তো কিছুদিন আগে ওর বাবা একটা অ্যাডভোকেট নিয়ে গেছে আর ওইখানকে একটা স্থানীয় লোককে নিয়ে গেছে। তো আমি বিষয়টা বুঝতে পারিনি, হঠাৎ করে তো দোকানের মধ্যে আসছে। তো আমার অ্যাডভোকেটটা বলতেছে, অ্যাডভোকেট আঙ্কেলটা আবার পরিচিত, যার সাথে কথাবার্তা হয়। তো বলতেছে যে তুমি নাকি সিরাজগঞ্জের একটা মেয়েকে উত্ত্যক্ত করো। যখন এই কথাটা বলছে আমার মানে কলজা ফাইটা গেছে। যারে এত ভালোবাসি, যে আমাকে এত ভালোবাসে, সেই মানুষের কাছে আছে উত্ত্যক্তকারী। This is a very important point, প্রিয় শ্রোতা, just note this. Okay. যে এত ভালোবাসার পর একটা মানুষের কাছে সর্বশেষ আমি একটা খ্যাতি পেলাম যে আমি উত্ত্যক্তকারী। তখন বললাম, আঙ্কেল দেখেন, আসলে আমি উত্ত্যক্ত করি না কাউকে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তখন বলতেছে মেয়ে তো তোমাকে এখন চায় না, সেইভাবে বলতেছে। বললাম চায় না আঙ্কেল, তিনটা বছর আমরা যেভাবে সময় কাটাইছি, মানে পুরো কাহিনীটা বললাম। তখন সে বলতেছে যে মেয়ে তো তখন বয়স ছোট ছিল, মেয়ে তো ছোট, এখনো মেয়ে ছোট, মেয়ের কিন্তু বয়স 18-র উপরে। ঠিক আছে, বলতে মেয়ে ছোট, মেয়ে তো কিছু বোঝে না বুঝে সবকিছু করছে। ওইখানে তখন আমার দিক থেকে একটা মানুষ কথা বললো না, ঠিক আছে, মানে বিরুদ্ধেও কেউ কথা বলে নাই। অবশ্য সব একটা কথা বলছে যে ছেলেটা ভালো, সে অ্যাডভোকেট আঙ্কেলও বলছে যে ছেলেটা ভালো, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার সাথে যায়। আর মানে মেয়ের বিপক্ষ নিয়ে একটা কথা বলা যে মেয়ে যে 3 বছর করছে কিংবা আমার লাইফটা এখন কি হবে, সেটা তো কেউ একবার ভাবে নাই। যে তিনটা বছর আমি তার সাথে যে সময় কাটাচ্ছি, সে আমার সাথে। আর আপনি ঘটনা বলেন, আমরা কি হচ্ছে না হচ্ছে সেটা জানি, আপনার এরপরে কি ঘটলো স্টেপ বাই স্টেপ সেটা বলেন। এরপরে মানে ওইখানে আমাকে বললো যে আর কখনো তাকে উত্ত্যক্ত করবো কিনা। তখন আমি বললাম যে আঙ্কেল, যেহেতু মেয়েই বলছে আমি উত্ত্যক্ত করি, তাহলে তাকে আর কেন উত্ত্যক্ত করবো। কত তারিখের ঘটনা এটা? 15-20 দিন হবে, মানে এই আজকে থেকে 15-20 দিন আগের ঘটনা। জি। ওকে, তারপর? আচ্ছা, তারপরে আমাকে বলতেছে এই কথা। তো আমি বললাম যে ঠিক আছে আঙ্কেল, আমি আর ওকে ডিস্টার্ব করবো না। আর আমি প্রচুর কাঁদতেছি যে আমার কেউ নাই। তো আমি তাদের সামনে শুধু একটা কথা বললাম যে আঙ্কেল, আমার তো কেউ নাই, আমি আল্লাহর কাছে সবকিছু চাবো, আল্লাহ যদি আমাকে দেয় আমি সেটাই খুশি। ঠিক আছে, আল্লাহ যদি না দেয় তাহলে তো আর কিছু করার নাই। তো এরকম করলাম। তারপরে ওইখানে সবাই মিলে বললো ঠিক আছে, সবাই বললো যে ছেলে ভালো আছে, ছেলে আর কখনো ডিস্টার্ব করবে না আপনার মেয়েকে। সেইখানে ওই পর্যন্ত ফিনিশিং। তারপরে ওর সাথে আমার এখন পর্যন্ত কোনো যোগাযোগ নাই। আমি মনে করেন যে সেদিন হাতির দিলে পাগলের মতো খালি হাঁটছি, আর ওরা খুঁজে বেড়াইছি যে এই 21শে করে মাঝে মধ্যে আসতো। তো আমি পাগলের মতো আকাশের দিকে তাকায় হাঁটছি, আর মানে দেখছি ও কোথায় আছে। প্রায় 3 ঘন্টার মতো এই মাথা থেকে ও মাথা সব জায়গায় খেলে খুঁজছি, কিন্তু আরে পাই নাই। আর আজ পর্যন্ত আমার একটা এখনো ফোন দেয় না। আমার কথা যে তিনটা বছর যে কাটাইলো আর কি, একটা বারের জন্য এইসব স্মৃতিগুলা একবারের জন্য মনে পড়ে না। ও চাইলে কিন্তু একটা ফোন ফ্যাক্সের দোকান থেকে আমাকে ফোন দিতে পারতো। আমি শুধু এইটুকু নিয়ে সান্ত্বনা নিয়ে থাকতে পারতাম। ও যদি আমাকে বলতো যে দেখো ইমরান কিংবা ইমন, আমার ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম হইতেছে, আমি তোমাকে সময় হইলে আমি তোমাকে সব জানাবো। কিন্তু দিস ইজ দ্য আলটিমেট সিচুয়েশন, রাইট? আপনার বোঝার জায়গাটা আমি বুঝতে পেরেছি যে এরপরে এটাই হয়েছে যে ওর ফ্যামিলিকে নিয়ে এসে আপনারকে হেনস্থা করা এবং সব মিলিয়ে ফ্যামিলিকে সামনে একটা ঢাল তৈরি করে আপনার কাছ থেকে সরে যাওয়া। সামহাও আপনার সেটা বিলিভও হচ্ছে না যে আসলে ফ্যামিলি যদি ফ্যাক্ট হবে তাহলে ওর তো একটু হলেও মায়া থাকা উচিত ছিল। জি আপনার প্রতি আমার এটা ডাউট। আচ্ছা, বিভিন্ন রকম ভাবে সন্দেহ হওয়াটা সঠিক। আপনি হ্যালো 8920 তে কেন বলতে আসলেন? আমি হ্যালো 890 এর জন্যই আসছি যে আমি একজন প্রতারিত হয়েছি মানুষ। আপনি মনে করেন যে আপনি প্রতারিত? জি, আমি প্রতারিত। কারণ ওর মধ্যে ভালোবাসা থাকলে ওর আব্বা আম্মুকে আমার কাছে পাঠাইতো না যে আমি উত্ত্যক্ত করি, নাম্বার 1। দ্বিতীয়ত ওর মানে ফ্রেন্ডকেও আমি যে আমার সেভ টেপ করছিলাম না, আমার চেহারা অবস্থা খারাপ ছিল না, ওর ফ্রেন্ডকে কি বলছে ভাইয়া জানেন? আমি নাকি চোরের মতো দেখতে, এই কথা ওর ফ্রেন্ডকে বলছে। ও স্কার্ফ পরতো একটু পাতলা কাপড়ের, সেটা নিয়ে আমি ওকে বলছিলাম দেখিয়া, ওর ফ্রেন্ডকে বলছিল যে দেখো কিরকম ফকিন্নির মতো ঝগড়া করে, একটু স্কার্ফ পাতলা দেখা। মানে ওকে আমি চাইতাম যে সবসময় পর্দার মধ্যে থাকুক, ভালো থাকুক, এরকম চাইতাম। আমি লিসনারদের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি, কমেন্টস তারাই করবে। কিছু বেসিক জিনিস নিয়ে আমি আপনাকে জাস্ট একটু বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি অতিরিক্ত করে ফেলেছেন সবকিছুতেই। অতিরিক্ত করে ফেলেছেন ইন এ সেন্স আপনি অনেক বেশি ইমোশনাল ছিলেন। কেন জানি আমার কাছে মনে হয়েছে নিজেকে খুব সস্তাভাবে ওর কাছে প্রেজেন্ট করেছেন। জি, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
কজ আমার বলতে ইচ্ছে করছে বাবু, জান, ময়না পাখি, এবং আমি ওইভাবেই নিজেকে প্রেজেন্ট করছি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওই মেয়েটার ভেতরে ভালোবাসা আসবে কি আসবে না সেটার চাইতে বরং আপনি তার কাছ থেকে নেয়ার জন্য অনেক অনেক বেশি পরিমাণে, আমার পুরো গল্পটা শুনে যেটা মনে হয়েছে যে অনেক বেশি পরিমাণে ইন্টারেস্টেড ছিলেন যে তার কাছ থেকে আপনার যেভাবে হোক ভালোবাসা পেতে হবে। একটা জিনিস তো সত্য যে কেউ যদি আপনাকে লাভ না করে তাহলে কোনোভাবেই আপনি যতই লাভ করেন না কেন তার কাছ থেকে, তার ভেতর থেকে আপনি কোনোদিনও কোনো কিছু বের করে নিয়ে আসতে পারবেন না। ওই সময় তো আমি জোর করি নাই ভাইয়া। না, সামহাও আপনি প্রথম দিকে করেছেন। প্রথম দিকে আপনি যে কোনো ভাবেই হোক একটু ম্যানেজ করার চেষ্টা করেছেন। সে কখনো সরি বলেছে, কখনো লাভ করেছে, একটা পর্যায়ে গিয়ে সে আবার রাজি হয়ে গিয়েছে, তারপর আপনি ফুল ডিভোটেড হয়ে গেছেন। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে লাভ করেন আর যাই করেন, নিজেকে অ্যাজ এ পার্সন হিসেবে, পার্সোনালিটি সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে তার কাছে প্রেজেন্ট করার জায়গাটাতে কিছুটা হলেও আপনি ব্যর্থ হয়েছেন। এবং জানি না আমাদের লিসনাররা কি বলবে, তবে এটা ঠিক যে 3 বছর এই ধরনের সম্পর্ক থাকার পরেও একটা মেয়ে কিংবা একটা ছেলে হঠাৎ করে এভাবে হারিয়ে যেতে পারে, এবং সেটা অস্বাভাবিক কিছু না। তার মানে কি আমরা ভালোবাসবো না? তার মানে কি আমাদের মধ্যে শুধু সন্দেহই তৈরি হবে পরস্পরের প্রতি? আস্থার জায়গাটা আসলে অন্যরকম। একটা বিশ্বাস এবং শ্রদ্ধা, এই দুটো জিনিস যদি ভালোবাসার মধ্যে না থাকে, বিশ্বাস এবং শ্রদ্ধা, এগেইন আই এম রিপিট, বিশ্বাস এবং শ্রদ্ধা, এই দুটো জিনিস যদি ভালোবাসার মধ্যে না থাকে, আপনি যতই ফ্যান্টাসির মধ্যে থাকেন না কেন, যতই আপনার একটা কি বলা যেতে পারে এর মধ্যে থাকেন না কেন, একটা কমপ্লেক্সিটি অবশ্যই একটা রিলেশনশিপে তৈরি হবে, হবেই। মানে এটা হাতাহাতি পর্যন্ত চলে যায়, অনেক বড় বড় কিছু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত যদি ওই দুটো জিনিস দুজনের প্রতি থাকে, কোনো না কোনো ভাবে সামহাও এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করে, অথবা কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গেলে এই দুটো জিনিসের কারণেই এই দুটো মানুষ আবার নিজেদের কাছে ফিরে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি কেমন, বা আপনি যেটা বললেন আপনি আজকে, ইমুর কাছে কেমন, ইমনের যদি একটা পার্টিকুলারিটি না থাকে, ইমনের যদি একটা বিশেষ ব্যাপার না থাকে ইমুর কাছে, তাহলে ইমনকে সুইচ করতে ইমুর খুব বেশি দিন সময় লাগবে না। এবং একইভাবে ইমনের ব্যাপারটাও তাই। তো আমার মনে হয় যে ব্যক্তিত্বের জায়গাটা থেকে আপনার কিছুটা হলেও ঘাটতি ছিল। আপনি কিছু মনে করবেন না, আমার পুরো স্টোরিটা শুনেই মনে হচ্ছে আপনি অতিরিক্ত বেশি ভালোবেসেছেন তাকে। যতটা না আমি ওর ব্যাপারটা পেয়েছি তার চেয়ে বেশি আপনি কতটা ভালোবেসেছেন সেটাকে রিপ্রেজেন্ট করেছেন। যাই হোক, আমি মাত্র 15 দিন সময় গেছে আপনার, এই 15 দিনের দিনই আপনাকে রেডিওতে এসে লাখো মানুষের কাছে তার সম্পর্কে বলে দেওয়াটাও উচিত হয়নি, আমি এটা মনে করি। মাত্র 2 মাস গেছে, এটা আমরা সব না আমি শেষ করি। সব জায়গা থেকেই আমি কেন আজকে ওকে, আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন হ্যালো 8920 তোকে প্রচার করতে দেওয়া হলো। দিচ্ছি এই কারণে যে এরকম সিচুয়েশনের মধ্যে আমরা মোরাললেস সবাই থাকি। দেখুন, ও মাত্র 2 মাস গিয়েছে, 2 মাসের জায়গাটা থেকে ওর উচিত হয়নি যে রেডিওতে এসে, কারণ এখনো স্টিল ওকে লাভ করে, এবং 3 বছর পরে মাত্র 2টা মাস একটা মানুষের জন্য অপেক্ষা করা, ডিফিকাল্টি ফেস করা, ইট ইজ নট দ্যাট মাচ। আমি মনে করি না এটা খুব বড় কোনো সময়। ওর উচিত ছিল আরো 3 থেকে 4টা মাস ওয়েট করা, ধৈর্য ধরা, নিজেকে প্রিপেয়ার রাখা, নিজেকে কষ্ট করে নিজের জায়গাটাকে ঠিক রেখে অপেক্ষা করা। আর এটাকে বিলিভ করা, যদি ও ফিরে না আসে, ও যদি ওকে লাভ না করে, তাহলে আলটিমেটলি ওকে জোর করে কোনোভাবে পাওয়ার কোনো সুযোগ নেই। দিস ইজ দ্য আলটিমেট মেসেজ। আপনি যাকেই লাভ করেন না কেন, সে যদি আপনাকে ভালো না বাসে, তাহলে কোনোভাবেই আপনি তাকে রিচ করতে পারবেন না। সেটা আপনি যাই করেন না কেন, জবাই করে ফেললেও পারবেন না। আমি সেন্টেন্সটা ব্যবহার করছি, এটা উচিত হচ্ছে না, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো এটা যদি আপনি মনে প্রাণে মানেন, তাহলে আর কোনো কমপ্লেক্সিটি থাকে না জীবনে। এই একটা বেদ বাক্য মনের মধ্যে রাখতে হবে, আমি যাকেই লাভ করি না কেন, 3 বছর পরে ওই জিনিসটা সত্য হয়ে যেতে পারে। বিলিভ মি, 3 বছর পরে এটা সত্য হয়ে যেতে পারে, 5 বছর পরে সত্য হয়ে যেতে পারে। সম্ভবত শরৎচন্দ্রের একটা গল্পে পড়েছিলাম, আমি নামটা মনে করতে পারছি না, মেবি বাসন্তী অথবা অন্য কিছু হবে, আমার মনে নাই। 12 বছর ঘর সংসার করার পরে হাজবেন্ড মারা গেছে, এবং মারা যাওয়ার পরে হাজবেন্ডের মৃতদেহ রাখা হয়েছে, কি বলে, শ্মশানে চিতা রেডি করা হচ্ছে, হাজবেন্ডকে একটু পরে নিয়ে যাওয়া হবে। এবং যখন রেডি করতে যাওয়া হচ্ছে, ঘটনাটা আমি আসলে হুবহু বলতে পারছি না, এরকমই ছিল মেসেজটা। ওয়াইফ ঘরের মধ্যে আছে, মৃত হাজবেন্ডের শরীরটা ওখানে পড়ে আছে, তাকে শুয়ে রাখা হয়েছে। বাকি লোকগুলো ঘর থেকে বের হয়ে যাচ্ছে তাকে রাখার জন্য, যে আপনি এখানে থাকেন, আমরা বাকি সবকিছু ম্যানেজ করি। ওয়াইফ মানে চাই দিয়ে উঠে, লাফ দিয়ে উঠে বলছে যে ওরে বাবা, আমি এই মরার পাশে থাকতে পারবো না। 12টা বছর ঘর সংসার করার পরে, একই সাথে থাকার পরে, এই একটা মানুষ মরে যাওয়ার মুহূর্তের মধ্যে যদি অচেনা হয়ে যেতে পারে, তাহলে 3 বছর তো কোনো ফ্যাক্টই না। এবং একইভাবে এটাও সত্য যে 30 বছর পরে পায়ের শব্দ শুনে, আমি জানি না এটা সত্য কিনা, আপনারা যদি ওই বারবার একটা কথা বলি, ওই মৈত্রেয়ী দেবীর নহন্যতে, হ্যাঁ, এবং মির্জা ইলিয়াদের লানুই বেঙ্গলি, যে মৈত্রেয়ী দেবী গেছে 30 বছর পর দেখা করতে, শুধু পায়ের শব্দ শুনে একটা মানুষ যখন ব্লাইন্ড হয়ে গেছে অলরেডি, মৈত্রেয়ী তুমি এসছো। মানে দিস ইজ পসিবল ইন লাভ, বাট কিছু একটা থাকতে হয় লাভের মধ্যে, যেটা আলটিমেটলি এটাকে অনেক দিন পর্যন্ত। ইমনের জীবনের গল্প আজকে আমরা শুনেছি, এবং অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে। 2-একটা কমেন্টস একটু পড়া দরকার। ইমন, ব্রেকলেস ইয়াসিন, এরকমই নাম হয় ফেসবুকের আইডি গুলোতে। ব্রেকলেস ইয়াসিন লিখেছে, হি
হি ইজ অ্যাজ লাইক মি। আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি এখনো হাল ছাড়িনি। আমার বিশ্বাস আছে আমার জান একদিন আমার কাছে ফিরে আসবেই, এবং সে তার জানকে লিখেছে লাভ ইউ মিম। ইমন চৌধুরী লিখেছে, কিবরিয়া ভাইয়া, ভালোবাসার মধ্যে সম্মান এবং শ্রদ্ধা থাকতে হবে, আর অতিরিক্ত কিছুই ভালো না, যেটা ইমন করেছে। রিয়াদ হাসান পল্লব লিখেছে, ভালো, কিন্তু আমার মনে হয় যে দুজনের দোষ আছে, কিন্তু ছেলে যেভাবে ভালোবাসা পেতে চেয়েছিল তা আর পাওয়া হলো না। পরশ তালুকদার লিখেছে, এখন আর ওয়েট করে লাভ কি, ইমন ভাই তো ইমু আপুকে ছাড়া পৃথিবীতে জানিয়ে দিল, সারা পৃথিবীতে জানিয়ে দিল আচ্ছা যে ইমু আপুর মাঝে নারীত্ব বলতে আর কিছু নেই। ওকে, কথাটা আপনি এক অর্থে লজিক্যালি বলেছেন। এসকে এম রহমান লিখেছে, শরতের লেখা বিলাসী গল্পের মতো মনে হচ্ছে কিবরিয়া ভাই, অনেক ধন্যবাদ। অনেকদিন পরে পুরনো গল্পটার কথা মনে পড়ে গেল। ইসরাতুল জান্নাত লিখেছে, এরকম পার্সোনাল কথা এত তাড়াতাড়ি প্রচার করা উচিত হয়নি ইমনের, এটা আমি একমত, এবং একটু আগে আমি সে বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম। ফরহানা জাহান কেয়া লিখেছে, ইমন ভাইয়ের পাগলামিটা এত একটু বেশি হয়ে গেছে। হিমুর লিখেছে, রিমা কি বলবো, ভালোবাসাটাকেই মাঝে মাঝে খুব ঘৃণা লাগে, ভুল থাকা স্বাভাবিক, বাট এইভাবে চলে যাওয়া আমি সত্যিই নির্বাক। মোহাম্মদ মাহবুব রহমান লিখেছে, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, তেমনিও ভালোবাসার প্রতি অন্ধ হয়ে গিয়েছিল, সো স্যাড। এইচ এম রোহান লিখেছে, ভালোবাসার চেয়ে যুদ্ধে যাওয়া ভালো, কারণ যুদ্ধে তুমি বাঁচবে না হয় মরবে, কিন্তু ভালোবাসা না পারবে বাঁচাতে, না পারবে মারতে। প্রিন্স বয় তারেক লিখেছে, ঘটনাটা সত্য, কিন্তু ইমন ভালোবাসা না পাওয়ার একটাই কারণ, নিজেকে অনেক ছোট করে রেখেছে মেয়েটার কাছে। তো ইমন, আপনি লিসনারদের উদ্দেশ্যে কি বলতে চান? লিসনারদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, যাকেই ভালোবাসেন সেটা ভালোবাসাটা আপনার নিজের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আমার মতো বোকামি কেউ করবেন না। লাভ করবেন লাভের জায়গায়, কিন্তু অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না। আর প্রত্যেকটা মেয়েকে বলি, যেমন আজ ইমুর বাবা যাকে নিয়ে আসছিল আমাকে বলছে যে মেয়ের বয়স হয় নাই, কিংবা মেয়ে তখন ছোট ছিল, কিংবা মেয়ে তাকে চায় না। তো প্রত্যেকটা মেয়ের বাবাকে বলি, তার যদি মেয়ে ছোট হয়ে থাকে, তার মেয়েকে এমন ভাবে যেন রাখে সে যেন অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে না জড়ায়, যেন অন্য একটা আমার মতো ছেলের যেরকম জীবনটা কুড়ে কুড়ে খাচ্ছে, প্রত্যেকটা ছেলের যেন এরকম জীবন কুড়ে কুড়ে না খায়। প্রত্যেকটা মেয়েকে ঠিক মতো গার্ড দেওয়া, প্লাস প্রত্যেকটা ছেলেকেও সতর্কতার সহিত থাকা, যেন আর কোনো ছেলে আর কোনো ভাই যেন প্রতারিত না হয়। আমি ঠিক জানি না, আপনার জায়গা থেকে আপনার রিয়েলাইজেশনটা আমার মনে হয় না ঠিক হয়েছে। আপনি নিজেকে এভাবে ফিল করছেন, আপনি সবাইকে মেসেজ দিচ্ছেন, এটা আমার মনে হয় না যে দিস ইজ দ্য রিয়েলাইজেশন ইজ কারেক্ট। বাট আপনার জায়গা থেকে আপনার ভুলটা কি ছিল আপনি সেটা বলেন, যে ইট ইজ ইওর মিস্টেক। আচ্ছা, আমার ভুল ছিল এটাই, আমি তাকে বেশি ভালোবাসি। ভালো আপনি বেশি বাসেন সেটা ভুল না, আপনি নিজেকে যেভাবে এক্সপ্রেস করেছেন সেটা আমার কাছে মনে হচ্ছে সেটা ঠিক হয়নি। সামহাউ কোনো না কোনো ভাবে মানে নিজেকে চিপ প্রমাণ করার আমার চিপ প্রমাণ করার কারণে একটা, সে আমাকে সর্বশেষ এটা বলছে, আমি ভাইয়া কথাটা বলতে ভুলে গেছি হয়তো, সর্বশেষ যে তার সাথে আমার দেখা হয়েছে তাকে যে বুঝলাম, তখন আমাকে সে ডাইরেক্ট বলছিল তোমার ব্যাকগ্রাউন্ড কি, আমি ভুলে গেছি ভাইয়া কথাটা বলতে। সে আমাকে ডাইরেক্ট বলছে তোমার ব্যাকগ্রাউন্ড কি, তখন আমি বলছি আমার ব্যাকগ্রাউন্ড তুমি সবই জানো, দীর্ঘ 3 বছর আমার সাথে ছিল, তোমাকে সব বলা হয়েছে, কোনো কিছু বলার নাই। 3 বছরেও একটা মানুষকে চেনা যায় না। 3 বছর পরে তার সামনে একটা বেটার অল্টারনেটিভ আসতেই পারে, এবং সেই বেটার অল্টারনেটিভে একটা কথা আছে না, যে আপনি বন্ধুর টেস্ট তখনই বুঝবেন যখন আপনি তাকে নিয়ে বিপদে পড়বেন, বা আপনি একটা বিপদে পড়বেন। ওই যে সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হাই হাই কেউ কারণ হয়। সে হয়তো 3 বছর পর একটা বেটার অল্টারনেটিভ পেয়ে গেছে। জি, আমি সেটা, এবং আপনার জায়গাটা থেকে কোনো না কোনো ভাবে তার যে ডিস্যাটিসফ্যাকশন ছিল সেগুলো যতদিন পর্যন্ত একটা বেটার অল্টারনেটিভ পায়নি, সে আপনাকে বলেনি, বেটার অল্টারনেটিভ পেয়ে গেছে, সে সুইচ করেছে, সেটা তো আপনাকে মেনে নিতে হবে। এবং এটাকে মেনে নিয়ে আপনি সামনের দিকে আগান, শক্তিতে পরিণত করুন। আপনার দুর্বলতাকে আপনি এটা যদি মনে করেন আপনার দুর্বলতা, তাহলে আপনি চিনতে ভুল করেছেন তাকে 3 বছরে সামহাউ। জি, এখন আমি একটা কথা বলি যে আমরা ছেলেরা কি সারা জীবন এরকম প্রতারিত হব? দ্যাট অ্যানাদার ব্যাড সেন্টেন্স এভার ইন হ্যালো 8920। আমরা ছেলেরা কি সারা জীবন প্রতারিত হব? আপনাকে কে বলছে বাকি ছেলেরা আপনার মতো প্রতারিত হয়েছে? অনেকেই হচ্ছে। দ্যাট ইজ ভেরি শেম ওয়ার্ড। প্রথম কথা হচ্ছে আপনি আপনার কথা বলেন। আপনাকে আমি বারবার বলতেছি যে আপনার ফিলিংস এর জায়গাটা অনেক অনেক বেশি পরিমাণে অগোছালো। আপনার ভিতরে যা আসে ফিলিংস, আপনি ওই কাঁদতে ইচ্ছে করছে, কেঁদে ফেলেছেন একটা মেয়ের সামনে। আপনার ভিতরে কষ্ট হচ্ছে, আপনি সেটা এক্সপ্রেস করে দিয়েছেন। ভাই করছেন ঠিক আছে, কিন্তু সেই মানুষটা যদি সেরকম না হয়, আপনি একবার কাঁদেন, বারবার কেন তার সামনে কাঁদতে যাবেন? আপনি যদি মনেই করেন যে এরকম যে মেয়ে জাতি মানেই আপনাকে বারবার এই ছলনা করে যাবে, অমুক করে যাবে, তমুক করে যাবে, ইউ আর নট রেডি ফর লাভ। আপনি লাভের জন্য রেডি না, ঠিক আছে? বারবারই আমি বলি আপনাকে মূল্যায়ন করাটা আমার হ্যালো 8920 এর উদ্দেশ্য না। আমি মনে করি ইমনের মতো অনেকেই আছেন যারা এই ধরনের ঘটনার মধ্যে পড়েন,
দুটো জিনিস প্লিজ ঠিক রাখবেন লাভ রিলেশনশিপের মধ্যে, বিলিভ অ্যান্ড রেসপেক্ট। আমরা সন্দেহ করি 12টা বাজায় দিই, অ্যান্ড শ্রদ্ধা থাকে না, এই দুটো জিনিস। এবং প্লাস হচ্ছে যাকে আপনি ভালোবাসেন ওই মানুষটাকে আপনি ট্রিট করেন, ওই মানুষটাকে আপনি পরিচর্যা করেন, তাকে আপনি স্পেস দেন, তাকে আপনি গ্রো করার সুযোগ দেন। সন্দেহ আর হচ্ছে আমাদের এই অশ্রদ্ধাগুলো সম্পর্কটাকে অনেক বেশি কলুষিত করে ফেলে। আর আপনার কাছ থেকে যদি একটা মানুষ যাই, তাকে আপনি কোনোভাবেই আটকাইতে পারবেন না, কখনোই পারবেন না। হ্যাঁ, এবং এই ধরনের বিলিফ কোনো মানুষের মধ্যেই থাকা উচিত না যে মেয়েরা কি এরকম করে আমরা ছেলেরা কি বারবার প্রতারিত হব। দিস ইজ ভেরি ব্যাড ফিলিংস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আপনার এই জায়গাগুলো নিয়ে আপনি আবার ঘুরে দাঁড়াবেন। আর ঘাটা আসলে অনেক অল্প সময়ের, 3 বছরের পরে মাত্র 2 মাস যাবত ব্রেক হয়েছে। আপনি আরো 4-5 মাস 6 মাস সময় নেন, আপনার যেগুলো করতে ভালো লাগে কাজগুলো, ভালো কাজগুলো করেন, কোনো খারাপের দিকে যেন না। 6 মাস পরে, 1 বছর পরে আপনি রিয়ালাইজ করবেন যে আপনার ভুলগুলো আসলে কি ছিল। ঠিক আছে, এই ভুলগুলো আপনি নেক্সট লাইফে করেন না। এই ধরনের কথাই আমাদের লিসনাররা বলেছে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের ইমনের জীবনের গল্প, এবং ইমনের জীবনের গল্প আমরা আজকে প্রচার করেছি এই পার্সপেক্টিভ থেকে। দিস আর ভেরি কমন স্টোরি ইন আওয়ার সোশ্যাল এরিনা। বিশেষ করে লাভের ক্ষেত্রে এই ধরনের ঘটনা 3 বছর পর 4 বছর পরে অনেকের জীবনেই হরহামেশা হচ্ছে, এবং সেই জায়গাটা থেকে আমাদের নিজেদেরকে ঝালাই করে নেওয়া উচিত। নিজের কোন ভুলের কারণে, নিজের পার্সোনালিটির কোন ল্যাকিংস এর কারণে